বিএনপি একটা ফলস প্যারাডাইমের মতো দিয়ে গিয়েছে। বাংলাদেশের এই সময়ে আসলে মেজর ক্রাইসিস গুলো কি? সো বিএনপি যেহেতু একটা পপুলিস্ট রাজনৈতিক দল, সেভাবে আমরা বিএনপিকে চিনি। সো এখানে কি আসলে বিএনপি রাষ্ট্রের স্থিতিশীলতার পরিবর্তে জনতুষ্টিবাদী রাজনীতি বেশি করার চেষ্টা করছে? হ্যাঁ, ডেফিনেটলি। তারেক রহমান সাহেব তো লন্ডনে ছিলেন। তো লন্ডনে উনি দেখেছেন যে মানুষরা ঘরে বসে চাল পায়, ডাল পায়, রেশন পায়। তো ওনার মাথায় আসলো যে বাংলাদেশেও আমি এটা করবো। বাট আপনি দেখেন লন্ডনের ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি কিন্তু সেম না। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর আপনারা দেখে থাকবেন যে যেভাবে লুটতন্ত্র কায়েম করা হয়েছিল, এটার মাধ্যমে কিন্তু বলতে পারেন যে পৃথিবীতে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি আমাদেরকে এখন আওয়ামী লীগ ইনহেরিট করতে দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ এবং যেটার নেতৃত্বে ছিল শেখ হাসিনা এবং তার হাতে গড়া মুষ্টিমেয় কিছু শ্রেণী, আমরা বলতে পারি অ্যাসালম, আমরা বলতে পারি বেক্সিমকো, আমরা ওরিয়ন বলতে পারি, না নাফিস সারাফাতের নাম আমরা শুনে থাকবেন। সো এইরকম কিছু মানুষজনকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাংকিং সেক্টরটা লুটে পুটে খাওয়া হয়েছে। সো আমরা দেখছি কৃষকরা জমি বিক্রি করে অটোরিকশা কিনছে। আমরা সংসদে যখন বক্তৃতাগুলো শুনি, বাজেট বক্তৃতা, সেখানে যারা বিএনপির পক্ষে রয়েছে কিংবা সরকার দলের, তারা বলতে চাচ্ছেন যে তারেক রহমানের হৃদয় অনেক বড়, প্রধানমন্ত্রীর হৃদয় বড়, সেজন্য আমরা বাজেটটাকেও বড় করে দিয়েছি এবং এটাকে নানান ভাবে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে। দেখেন কালের কণ্ঠ, তাহলে হাসনাত আব্দুল্লাহর নামে এখনো প্রতিদিন দেখবেন যে প্রতিদিন ক্রিটিসিজম হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির নামে হচ্ছে, বা আমাদের যে টপ নেতৃবৃন্দ আছেন তাদের নামে কন্টিনিউয়াস কিন্তু কি হচ্ছে, গসিপ হচ্ছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে কারা কত টাকা নিয়েছে। সো হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এপিসোডে আমরা স্পেশাল একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের 2026 এবং 27 অর্থ বছরের বাজেট উপস্থাপিত হয়েছে এবং সেই বাজেট নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে আমাদের স্টুডিওতে এই বাজেট বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন এনসিপির ছায়া বাজেট কমিটির উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল ভাই। ফয়সাল ভাইকে আমাদের আজকের এই পর্ব থেকে স্বাগত জানাচ্ছি। ফয়সাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো বাংলাদেশে প্রথমবারের মতো আমরা দেখলাম রাজনৈতিক দলগুলো, যারা সরকার দল বিরোধী দল রয়েছে, প্রত্যেকেই বাংলাদেশের বাজেট নিয়ে নতুন করে ভাবছে, নিজেদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করছে। সো এই ধারাবাহিকতায় আমরা দেখেছি বিরোধী দলের থেকেও এনসিপি প্রথম রাজনৈতিক দল হিসেবে ছায়া বাজেট উপস্থাপন করেছে। সো এবং ছায়া বাজেটে আপনার গুরুত্বপূর্ণ একটি রোল ছিল এবং বাংলাদেশ সরকার থেকেও কিন্তু একটি বাজেট আমরা ইতিমধ্যেই পেয়েছি। সো এই দুটি বিষয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করব, যদিও বা এর বাইরেও আপনার সাথে আলোচনা করার মতো অনেক বিষয় রয়েছে। সো প্রথমে আমি যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ একটি নতুন ট্রাজেক্টরির মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এরপরে বাংলাদেশের মানুষের বিশাল একটা স্বপ্ন, মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এরপরে আমরা 12ই ফেব্রুয়ারি একটি ইলেক্টেড গভর্নমেন্ট পেলাম। সো স্বাভাবিকভাবে মানুষের চোখ ছিল 2026-27 অর্থ বছরে যে বাজেটটি প্রণীত হবে সেটার দিকে। আমি একদম বেসিক জায়গা থেকে যে প্রশ্নটা শুরুতেই করতে চাই, বাংলাদেশের এই সময়ে আসলে মেজর ক্রাইসিস গুলো কি কি? ওকে, ধন্যবাদ রায়ান আমাকে ইনভাইট করার জন্য। বেসিক্যালি আপনি যেটা বলেছেন এখানে একটা সংশোধনী আছে, এটা দিয়ে আমি শুরু করি। বাংলাদেশের প্রথম ছায়া বাজেট হয়েছে 2010 সালে, যেটা বেগম খালেদা জিয়া দিয়েছেন। এবং যদিও ওইটা ছায়া বাজেট বলা হয়েছে, কিন্তু এটা খুবই সংক্ষিপ্ত একটা ডকুমেন্ট ছিল, 1-2 পেজের। বাট এনসিপি গত কিছু বছরের মধ্যে, বা আপনি বলতে পারেন একটি ফুল ফ্লেজেড ছায়া বাজেট দিয়েছে রাজনৈতিক দল হিসেবে, যেটা বাংলাদেশে প্রথম। যেহেতু আমরা বলেছি আমরা একটি নয়া বন্দোবস্তে আসতে চাই, সেজন্য আমরা একটি ছায়া বাজেট দিয়েছি। এমন এই ছায়া বাজেটের যদি কন্টেন্টগুলো দেখেন, আপনারা আমাদের ম্যানিফেস্টো দেখেছেন হয়তো, বা আমাদের ম্যানিফেস্টো যারা পড়েছে সবাই বলেছে একটা ইয়াং পার্টি কিভাবে এত সুন্দর একটা ম্যানিফেস্টো দেয়, এবং ম্যানিফেস্টোটাকে বাস্তবে কিভাবে রূপ দেওয়া যায়, এবং আসলে এনসিপি যদি ক্ষমতায় আসতো তাহলে কিরকম একটা রাষ্ট্র হতো, এইটার একটা কিন্তু পরিকল্পনা আমরা ফাইন্যান্সিয়াল কাগজে কলমে নিয়ে এসেছি। সো এইটা হলো একটা ইস্যু। আরেকটা ইস্যু আমি একটু বলে রাখি, যে দেখেন পলিটিক্যাল পার্টিগুলার অনেক ড্রিম থাকে, অনেক কিছু করার ইচ্ছা থাকে। তো সবাই তো খরচ বেশি করতে চায়, কিন্তু আপনার যদি ইনকাম না থাকে আপনি খরচটা কোথায় থেকে করবেন? সো আমরা আমাদের ম্যানিফেস্টোতে এটাও বলেছি যে কিভাবে ইনকাম বাড়ানো যায়, তারপর আমরা খরচ বাড়াবো। আমরা আমাদের ছায়া বাজেটও এই জিনিসটার উপরই
ফোকাস রেখেছি কিভাবে রেভিনিউ বাড়াবো। এরপর তো আমরা ডেফিনেটলি চাই আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্যে, আমাদের প্রতিরক্ষায় আমরা খরচ বাড়াই, কারণ এগুলো আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের জনগোষ্ঠীকে একটি ভালো সমাজ দেওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনার কোয়েশ্চেনটা দিয়ে আমি শুরু করছি যে বাংলাদেশের ইকোনমিক বা বাংলাদেশের এখন মেজর প্রবলেম কোন তিনটা। আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশের প্রবলেম বলতে আমি প্রথম প্রবলেম হিসাবে ধরি ফাইন্যান্সিয়াল সেক্টরকে। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর আপনারা দেখে থাকবেন যে যেভাবে লুটতন্ত্র কায়েম করা হয়েছিল, এটার মাধ্যমে কিন্তু বলতে পারেন যে পৃথিবীতে সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি আমাদেরকে এখন আওয়ামী লীগ ইনহেরিট করতে দিয়ে গিয়েছে। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এরকম ভাবে রিপোর্টিং গুলো করতো, অনেক কিছুই ছিল ম্যানিপুলেটেড। তো আমাদের নন পারফর্মিং লোন ছিল মাত্র 11%। কারণ কি, তারা নন পারফর্মিং লোনের যে ডেফিনেশন ওয়ার্ল্ড ওয়াইড, এই ডেফিনেশনটাই তারা চেঞ্জ করে দিয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড মনে কর মানে ধরা হয় যে 3 মাস যদি কোনো ক্লায়েন্ট টাকা না দিতে পারে তাহলে আপনি এটাকে সাবস্ট্যান্ডার্ড লোন বলেন, কিন্তু এটা আমাদেরকে 6 মাস করে দেওয়া হলো। যেটা 6 মাস ছিল এটাকে 9 মাস করে দেওয়া হলো, এবং এখানে স্টে অর্ডার নিয়ে নিয়ে সিআইবি কে ক্লিন করে দেখানো হতো। সো এরকম অনেক ম্যানিপুলেশন এখানে ছিল। তারপর যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করলো, তারা দেখলো যে এখানে নন পারফর্মিং লোন 35% প্লাস, এবং এটা 2025 সালের সেপ্টেম্বরে 35% প্লাস। তারপরে যখন আরো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে গেল, এখানে দেখা গেল আপনার টোটাল অ্যাসেটের মধ্যে 59.5% অ্যাসেট এখন ডিস্ট্রেস অ্যাসেট। দ্যাট মিনস আপনার যদি 100 টাকা ব্যাংকে থাকে, এর মধ্যে 59 টাকা 50 পয়সাই নষ্ট হয়ে গেছে অলমোস্ট। এবং কেন নষ্ট হয়ে গেছে আমরা বলি, আমাদের রিপোর্টেড নন পারফর্মিং লোন এখন 32.5%, বাট আপনার রিশিডিউল লোন আছে কিন্তু আরো 24%। তো এই যে রিশিডিউল লোন, এখানে একটা হিস্ট্রি আছে। আপনারা জানবেন যে ইলেকশনের আগে নেতারা 2% টাকা দিয়ে রিশিডিউল করে আবার তারা কি ডিফল্ট করে আর টাকা দেয় না। সো হিস্ট্রিক্যালি ইট ইজ প্রুভ যে 90% অফ রিশিডিউল লোন গোজ টু নন পারফর্মিং লোন। সো আপনি আসলে কিন্তু বাংলাদেশের নন পারফর্মিং লোন ইজ অ্যাবাভ 50%। দ্যাট মিনস আপনার ব্যাংকের 100 টাকার 50 টাকাই নষ্ট করা হয়েছে। এটা কিন্তু বেশি গ্রুপ করে নাই। আমরা একটা হিসাব দেখলাম যে বাংলাদেশে 1 কোটি টাকার নিচে যারা লোন নিয়েছে ওদের ডিফল্ট রেট মাত্র 11%, আর যারা 50 কোটি টাকার উপরে লোন নিয়েছে তাদের ডিফল্ট রেট 42%। রাঘব বোয়ালরাই ইকোনমিটাকে ধ্বংস করেছে, অলিগার্করাই আমাদের ইকোনমিটা ধ্বংস করেছে। যেইটা নেতৃত্বে ছিল আওয়ামী লীগ এবং যেটা নেতৃত্বে ছিল শেখ হাসিনা এবং তার হাতে গড়া মুষ্টিমেয় কিছু শ্রেণী। আমরা বলতে পারি অ্যাসালম, আমরা বলতে পারি বেক্সিমকো, আমরা ওরিয়ন বলতে পারি, না নাফিস সারাফাতের নাম আমরা শুনে থাকবেন। সো এইরকম কিছু মানুষজনকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাংকিং সেক্টরটা লুটে পুটে খাওয়া হয়েছে। সো এইটা কিন্তু একটা মেজর প্রবলেম। আমি আরেকটা স্ট্যাট শেয়ার করি, বাংলাদেশের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও। দ্যাট মিনস একটা ব্যাংক কতটুকু সার্ভাইভ করতে পারবে যখন তার ডাউনফল হবে বা ব্যাংক রানের একটা সিচুয়েশন হবে, এটা আমরা ক্যালকুলেট করি উইথ ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও, যা আপনার রিস্ক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি কতটুকু, এটা -2.5%, যেখানে 12.5% গ্লোবাল স্ট্যান্ডার্ড ওয়াইজ থাকতে হয়। আপনি দক্ষিণ এশিয়ার কোনো দেশ পাবেন না যাদের 12.5%-এর কম আছে, কিন্তু বাংলাদেশে 2.5% নেগেটিভ। আপনি চিন্তা করে দেখেন, ইভেন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা 24% নেগেটিভ। চিন্তা করা যায়। সো এই যে একটা ভঙ্গুর ফাইন্যান্সিয়াল সিস্টেম আমরা ইনহেরিট করেছি, আপনি যদি মনে করেন যে এইটাকে আপনি আওয়ামী স্টাইলে চালাবেন, এই দেশ কিন্তু অর্ধেক ব্রেক ফেল করেছে, আমরা বারবার বলছি। এখন বাকিটা ফেল করতে কিন্তু আর সময় লাগবে না, পুরো জেনারেশন নিয়ে কিন্তু আমরা খাদের কিনারায় পড়বো। সো বাংলাদেশের প্রধান প্রবলেম আমি এটাকে দেখি। এটার পেছনে একটা কারণ আছে। আপনার দেখবেন যদি আপনার ডিপোজিট না হয় তাহলে ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টমেন্ট না হলে প্রাইভেট সেক্টর হবে না, প্রাইভেট সেক্টর না হলে এমপ্লয়মেন্ট হবে না। সো এগুলো কিন্তু একটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, সো এই জিনিসটা আমি নাম্বার 1 প্রবলেম ধরি। নাম্বার 2 যে প্রবলেমটা আমি অলরেডি বলে ফেলেছি, এমপ্লয়মেন্ট। আপনি জানেন বাংলাদেশে এখন 1,30,00,000 মানুষ অফিসিয়ালি আনএমপ্লয়েড, এবং প্রত্যেক বছর 20 লাখ মানুষ আমাদের এখানে আসছে। সো দেখেন, প্রতিনিয়ত মানুষ বাড়ছে আর আমাদের চাকরির সংখ্যা কমছে। আজকে আমি এই প্রোগ্রামে আসার আগে দেখছিলাম ব্রিটিশ আমেরিকান টোবাকো ও 12% এমপ্লয়মেন্ট কাট করছে।
নেসলে গ্লোবালি 20% এমপ্লয়মেন্ট কাট করছে। সো এআই আসার কারণে এফিসিয়েন্সি বাড়ছে, মানুষের এমপ্লয়মেন্ট কমছে। সো একদিকে আমাদের এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, অন্যদিকে সাপ্লাই বাড়ছে। সো এইটাকে কিভাবে ট্যাকেল দিব? দেখেন 5ই অগাস্ট হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল কিন্তু চাকরি, কোটা। এক্স্যাক্টলি। সো কোটার যেই জিনিসটা নিয়ে শুরু হলো আমাদের ওভারঅল ইকোনমিটা বা আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা, দেখেন একজন বিবিএ, এমবিএ, মাস্টার্স, অনার্স করা ছেলেপেলে এখন কেরানি চাকরির জন্য যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের কিন্তু এরকম একটা সিচুয়েশন, নট ইন এমপ্লয়মেন্ট, নট ইন এনি ট্রেনিং, এরকম ক্লাস হচ্ছে এখন 30%-এর মতো আমাদের ওভারঅল ইয়ুথ পপুলেশনের মধ্যে। সো এই প্রবলেমটা যদি আমরা সলভ না করতে পারি, তাহলে আমরা যদি বলি মাদকাসক্তদের প্রবলেম সলভ করবো, এটা তো সম্ভব না। এগুলো তো ইন্টার কানেক্টেড। সো আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করে আপনি কিভাবে মাদকাসক্ত মানুষ কমাবেন? কারণ তাকে তো কোনো না কোনো কাজ দিতে হবে। আমরা জানি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সো আপনি যদি অলস থাকেন তাহলে তো আপনি খারাপ কাজ করবেন বা আপনার খারাপ কাজের চিন্তা আসবে। ধরেন আপনি সারাদিন কাজ করছেন, তখন আপনার মাথায় কোনো খারাপ চিন্তা আসবে না। কিন্তু আপনি যখন এটা করবেন না, তখনই আপনার মাথায় খারাপ আসবে, তখনই দেশে দুর্নীতি বাড়বে, চাঁদাবাজি বাড়বে, তখনই আপনার কি হবে, এই যে সোকল পলিটিক্যাল ফ্রেমিংটা আছে, যে পুরাতন বন্দোবস্ত, এটা আসবে। কারণ কি, পলিটিক্স তারা করে জীবিকার জন্য, কারণ কি বেকার, আদারওয়াইজ তো আর অপশন নেই। সো আপনি ইকোনমির এই প্রবলেমগুলো কিন্তু কি করতে পারবেন না, সলভ করতে পারবেন না। আরেকটা প্রবলেম আওয়ামী লীগ আমাদের করে দিয়ে গিয়েছে, আপনি দেখবেন যে 2008 সাল 2009 সালের দিকে আমাদের কুইক রেন্টাল একটা অ্যাক্ট করা হয়েছিল, যে অ্যাক্টের মাধ্যমে আপনার গ্লোবালি যখন পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট দেওয়া হয়, তখন বিডিং করা হয়, নিলাম করা হয়, কিন্তু আনসলিসিটেড ভাবে দেওয়া হলো, যে বিডিং লাগবে না, আগেরটা যে রেটে হয়েছে পরেরটাও সেই রেটে হবে। অথচ সবসময় কিন্তু পাওয়ার প্ল্যান্টের দাম দিন দিন কমে। আপনি যদি দেখেন 2010 সালে 1 মেগাওয়াট সোলার করতে খরচ হতো 25 কোটি টাকা, এখন এটা লাগে 4 থেকে 4.5 কোটি টাকা। তো দিন দিন খরচ কমেছে, কিন্তু ওরা কিন্তু খরচ বাড়িয়েছে, পাওয়ার প্ল্যান্টের ট্যারিফ বাড়িয়েছে। এখানে ক্যাপাসিটি পেমেন্ট ছিল। বাংলাদেশের বিদ্যুতের ডিমান্ড আছে 16,000 মেগাওয়াট পিক সিজনে, আমাদের করা হয়েছে 32,000 মেগাওয়াট। এই যে বাকি যেই ইলেকট্রিসিটি, যেটা শীতকালে আমাদের ডিমান্ড আসে 12,000 মেগাওয়াট, তা আপনি প্রায় 20,000 মেগাওয়াট আপনি বসিয়ে রাখেন। সেইটার জন্য আপনাকে ক্যাপাসিটি পেমেন্ট করতে হয়, যেটার জন্য 1 লাখ+ কোটি টাকা বছরে চলে যায় আমাদের। সো এই যে ভর্তুকি দিয়ে আপনি করছেন, এটা কিন্তু মনে করেন যে এই শুধুমাত্র সামিট বানিয়েছে বা অ্যাসালম বানিয়েছে বা আদানি বানিয়েছে, বিষয়টা এরকম না। এটার কষ্টটা কে নিচ্ছে? আপনি নিচ্ছেন, আমি নিচ্ছি। যেখানে আমি 10 টাকার নিচে বিদ্যুৎ অ্যাজ এ কর্পোরেট হিসাবে আমি প্রাপ্য ছিল, সেখানে আমি 15 টাকা দিয়ে বিদ্যুৎ কিনছি। যেখানে আমার গ্যাস পাওয়ার কথা ছিল 10 টাকায়, সেখানে আমি 32 টাকা পার কিউবিক ফিট গ্যাস কিনছি। সো এই যে প্রবলেমটা হলো, তাহলে কি হলো, আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেল। সো কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেলে আপনার কম্পিটিটিভনেস কি হয়, কমে যায়। তো ধরেন আপনি একটা জামা বানাবেন 100 টাকা খরচ হয়, আর ইন্ডিয়াতে খরচ হয় 80 টাকা, তাহলে আপনি ওর সাথে ফাইট করতে পারবেন? আপনি ফাইট করছেন কিভাবে? আপনি শ্রমিকের মূল্য না দিয়ে ফাইট করছেন। হ্যাঁ, কারণ কি, শ্রমিকের মূল্য আপনি দিতে পারতেন যদি কি ইলেকট্রিসিটির প্রাইস কম রাখতে পারতেন, গ্যাসের প্রাইস কম রাখতে পারতেন। সো আপনার পুরো ইন্ডাস্ট্রিকে ক্রিপল করা হয়েছে। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রির কম্পিটিটিভনেস নাই। আপনি প্রোডাকশন করবেন এখানে, যে কষ্ট হবে, আপনি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসলে কম খরচ হবে। তো এইটা কেন হয়েছে? এটার পেছনে রুট কজটা কি? বিকজ অফ এই যে করাপশন গুলা, এগুলোকে অ্যালাউ করা হয়েছে। সো এই যে বছরে বছরে এত হাজার হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিচ্ছি, এইটার সলিউশনটা কি হবে? এই 3টা কোশ্চেনের অ্যান্সার না দেওয়া পর্যন্ত আপনার এই ইকোনমি ঠিক হবে না। আমি আইসিটি সেক্টর বা পূর্ববর্তী গভর্নমেন্টের চুরি, দুর্নীতি, এগুলো বাদ দিলাম। জাস্ট আপনি 3টা সেক্টরকে যদি ফিক্স না করতে পারেন, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ আমি অনেস্টলি দেখি না। ওকে, সো এটার সাথে রিলেটেড আমার সেকেন্ড কোয়েশ্চেনটা, বিএনপি আমাদের সামনে যে বাজেটটা উপস্থাপন করেছে, আমি বিএনপি না বলে বর্তমান সরকারই বলি। সো এই সরকার প্রদত্ত যে বাজেটটা, ওই বাজেটের মধ্যে এই 3টা ক্রাইসিস সমাধানের কোনো মেকানিজম আছে কিনা? অনেস্টলি এই বাজেটটা অনেক বড় করেছে গভর্নমেন্ট। তো আমরা হিস্ট্রিক্যালি ইউজুয়ালি বাংলাদেশে তো বড় বাজেট দেখি না ইয়ার ওভার ইয়ার গ্রোথ। আপনি দেখবেন যে 8 থেকে 10% ইয়ার ওভার ইয়ার গ্রোথ থাকে বাজেটের। এই বছর 18.5%+ বাজেট গ্রোথ হয়েছে। গত বছর বাজেট ছিল 7,90,000 কোটি টাকা, তো এই বছর বাজেট করা হয়েছে 9,38,000 কোটি টাকা। তো আমাদের তো একটা এক্সপেকটেশন ছিল যে বিএনপি মনে হয় এই 3টা জিনিসকে আইডেন্টিফাই করে সলভ করবে। বাট বিএনপি একটা ফলস প্যারাডাইমের মতো দিয়ে গিয়েছে। কিরকম? তারেক রহমান সাহেব তো লন্ডনে ছিলেন। তো লন্ডনে উনি দেখেছেন যে মানুষরা ঘরে বসে চাল পায়, ডাল পায়, রেশন পায়। তো ওনার মাথায় আসলো যে বাংলাদেশেও আমি এটা করব।
বাট আপনি দেখেন লন্ডনের ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি কিন্তু সেম না, ইংল্যান্ডের ইকোনমি বাংলাদেশের ইকোনমি সেম না। বাংলাদেশের মিডিয়ান এজ হলো 26 বছর, ওয়ারেস লন্ডনের মিডিয়ান এজ যদি আপনি খুঁজেন দেখবেন যে 50+। তাহলে কি ওইখানকার মানুষের মেন টার্গেট হচ্ছে যারা বৃদ্ধদেরকে প্রোটেক্ট করা, আর আমাদের এখানে টার্গেট কি হওয়া উচিত ছিল? যুবকদেরকে কর্মসংস্থান দেওয়া। রাইট। সো আপনি কি করছেন? আইডেন্টিফাই করতেই ভুল করছেন, আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে ভুল করছেন। সো আপনার ম্যানিফেস্টোতে বলছেন আপনি 4 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিবেন, 2,500 টাকা করে দিবেন। আপনি চিন্তা করেন 4 কোটি ফ্যামিলিকে যদি আপনি 2,500 টাকা করে মাসে দেন, মাসে কত টাকা আসে? বছরে কত টাকা আসে? 1,20,000 কোটি টাকা লাগবে আপনার বছরে যদি আপনি 4 কোটি ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিতে চান। এটা দিয়ে কি হবে? বাজেটের 1/9। না, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে আপনি কনজাম্পশন করবেন, এই কনজাম্পশন আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু নাই, কারণ আপনার কম্পিটিটিভনেস তো নাই। তাহলে একজন কৃষক বাংলাদেশে চাল করাটা লস, ইন্দোনেশিয়ায় চাল করাটা লাভ। তাহলে সেই কৃষক বাংলাদেশে চাল করবে না, সে ইম্পোর্ট করে নিয়ে আসবে। সো আমরা দেখছি কৃষকরা জমি বিক্রি করে অটো রিক্সা কিনছে। হ্যাঁ, প্রবলেমটা দেখেন, এগুলো কিন্তু ইকোনমিক, বাট আমাদের মনে হয় যে না এই জিনিসগুলো এমনিই হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু আসলেই হচ্ছে ইকোনমিতে। কারণ কি, সে দেখছে যে অটো রিক্সায় লাভ আছে, চালের মধ্যে লাভ নাই। তাহলে আপনি কি করলেন না, ওই প্রবলেমটা সলভ করলেন না, আপনি বললেন তুমি খাও। এই খাবারটা কোথায় থেকে? ইন্দোনেশিয়া থেকে চাল এনে, ব্রাজিল থেকে আপনি গম আনবেন, ব্রাজিল থেকে সয়াবিন তেল আনবেন, বা আপনি ইম্পোর্ট করে আমেরিকা, আপনি চায়না থেকে জিনিসপত্র নিয়ে আসবেন। তো আপনাকে একটা কনজাম্পশন ইকোনমি ওরা দিয়েছে। সো এটার ফলে কি হবে? ইম্পোর্ট বাড়বে। ইম্পোর্ট বাড়লে আমাদের তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এমনি কম, আপনারা জানেন। সো এই রিজার্ভের উপর আরো হিট পড়বে। সো এই যে ফলস প্যারাডাইমটা করা হলো, এটার জন্য একটা ভুক্তভোগী হতে হবে। আমাদের অল্টারনেটিভটা কি ছিল? আপনি যদি 1,00,000 কোটি টাকা বা 1,20,000 কোটি টাকা, বা এই বছর যতটুকু অ্যালোকেশন দিয়েছেন 14 থেকে 15,000 কোটি টাকা ফ্যামিলি কার্ডের জন্য, ওই টাকাটা যদি আপনি যুবকদেরকে দিতেন, 15 লাখ, আপনি যদি 15,000 কোটি টাকা 50,000 যুবকদেরকে দিতেন, তারা কত টাকা করে পেত? ওই টাকাটা তাদেরকে ট্রেন আপ করে আপনি এন্টারপ্রেনার বানাতেন, তারা কোনো না কোনো ইন্ডাস্ট্রি করে তুলতো, 20,000 যুবক ফেল করতো, 30,000 যুবক ক্লিক করতো, ওই 30,000 যুবকের আন্ডারে 20 জন করে কাজ করতো, 60,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো। সরি, 60 না, 6 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো। তাহলে বছরে 20 লাখ আসে, 6 লাখ কর্মসংস্থান কিন্তু আপনার হয়ে গেল। সো আপনি তো এরকম একটা ইকোনমি করতে পারতেন। আপনি কি করলেন? আপনি একটা ফলস প্যারাডাইমের মধ্যে দিয়ে গেলেন। এটার ভুক্তভোগী হলাম কি আমরা? 1 বছরে 18% বাজেট বাড়িয়েছেন। 18% বাজেট বাড়িয়েছেন, ঠিক আছে। তা আপনি ভাই বাজেট বাড়াবেন, আমরা তো সবাই খরচ করতে চাই। আমি শিক্ষা, স্বাস্থ্যে আমার তো মনে হচ্ছে অনেক খরচ করার জন্য, কিন্তু আমার কি ওই ক্যাপাসিটি আছে কিনা এটা তো আমার বুঝতে হবে। আমি তো চাই আমি একটা বিশাল বড় বিল্ডিং এ থাকি, আমার একটা রোলস রয়েস থাকুক, আমি প্রতিদিন অনেক অনেক টাকা খরচ করব, বাট আমাকে তো দেখতে আমার ইনকামটা কিরকম। আমার যদি ইনকাম না থাকে তাহলে আমি এই কাজটা করবো কিভাবে? সো গভর্নমেন্ট এখানেও একটা বড় ফেল করেছে। আপনারা দেখবেন যে এই বছর 11 মাসে গভর্নমেন্ট রেভিনিউ কালেকশন করেছে 3,60,000 কোটি টাকা। তো আমরা ধরলাম আর এই মাসটা ক্লোজ হলে অ্যারাউন্ড 4 লাখ কোটি টাকাই হলো। সো 4 লাখ কোটি টাকা থেকে আপনি বলছেন 6,95,000 কোটি টাকাতে আপনি চলে যাবেন এক বছরে। 75% গ্রোথ। বাংলাদেশের হিস্ট্রিতে 18% ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে হলো আপনার ট্যাক্সের, তাও 2022-23 সালে। কেন হয়েছে আমি একটু বলে রাখি। তখন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছিল। তো যুদ্ধ হলে কি তেলের দাম বাড়ে, সবকিছুর দাম বাড়ে। তো দাম যখন বাড়ে, তো ধরেন আপনি বিএটি 15%, তো আপনি যখন একটা প্রোডাক্ট কিনেন, 100 টাকার প্রোডাক্ট কিনেন, তখন 15 টাকা বিএটি দেন, তাহলে 15 টাকা যাচ্ছে। এখন প্রোডাক্টের দাম যদি 120 টাকা হয়, তাহলে আপনি কত পাবেন? আরো বেশি পাবেন। সো আপনি পাবেন 18 টাকা, তো আপনার তো এমনি রেভিনিউ বাড়বে। সো এইভাবে কিন্তু গভর্নমেন্টের 18% রেভিনিউ বেড়েছিল। হ্যাঁ, সো এটা অনেকের মানে ভুল আইডিয়া আছে, মনে হয় যে আওয়ামী লীগের মানে এটা একটা সফলতা না। সো ওইরকম একটা সিচুয়েশনেও কি হয়েছে যে আপনার বাংলাদেশে ট্যাক্স 18%-এর মতো বেড়েছে, আর আপনি এখন এসে কিভাবে বলতেছেন 75% বাড়াবেন? তাহলে কি আপনি ইচ্ছা করে আমাদের উপর ইনফ্লেশন দিবেন? এটা একটা কোয়েশ্চেন আমাদের থেকে যায়। আরেকটা জিনিস, আপনার তো ইন্টেনশন দেখতে হবে যে আপনি কিভাবে ট্যাক্স কালেকশন করবেন। বাংলাদেশের ট্যাক্স কালেকশন অনেক প্রবলেম আছে। আমাদের দেশে বিবিএস এর মতো 6,90,000 কোটি টাকা, 6,90,000 কোটি মানুষ হচ্ছে আপনার, মানে 6,90,00,000 মানুষ আপনার কর্মজীবী। তো হ্যাঁ, মানে কর্মজীবী বলছে ওরা। এখানে ফর্মাল ইনফর্মাল দুইটাই আছে। তো আমি ধরলাম যে যারা কর্মজীবী তাদের তো ট্যাক্স পেইং একটা ক্যাপাসিটি থাকা উচিত। বাংলাদেশে এই বছর ট্যাক্স পেমেন্ট করেছে মাত্র 43 লাখ লোক।
অনলি 43 43 লাখ। তাহলে বাকিরা কি হয় না, ট্যাক্সের আন্ডার আসে না। তাহলে এদেরকে কিভাবে ট্যাক্সেশনের আন্ডারে আপনি নিয়ে আসবেন? এরকম কোনো ফর্মুলা যদি থাকতো তাহলে আমরা বলতাম যে না ঠিক আছে। তো আমরা দেখলাম যে তারা একটা ট্রাই করেছিল যে ব্যাংক হিসাব খুলতে 3 লাগবে। ভাই এরকম বোকা যদি কোনো গভর্নমেন্ট হয় তাহলে তো গভর্নমেন্ট চালাতে পারবে না সে। কেন আমি বলি, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলেন আপনার এনআইডি দেওয়া থাকে, তো এনআইডি তে তো আপনার টিনও খোলা, টিন যখন খোলেন ওইটাও এনআইডির সাথে কানেক্টেড। তো আপনি যদি এনআইটি কে ট্র্যাক করেন ওর কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওর কয়টা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, ওইখানে কত ট্রেড করছে, আপনার তো সব ডেটা আছে। আপনার বাংলাদেশ ব্যাংকের কাছে খুঁজলেই তো ওই ডেটাগুলো পেয়ে যান। আপনি কেন এটা বলবেন? আপনি রেদার বলেন যে আমি সবগুলো ইন্টিগ্রেট করে দিচ্ছি। রাইট। তাহলে কি হইতো, আপনি দেখতে পারতেন যে একটা মানুষ বিকাশে 10 লাখ 20 লাখ টাকা ট্রানজাকশন করে, সে ট্যাক্স দেয় না, আপনি তাকে ট্যাক্সের আন্ডারে নিয়ে আসতে পারতেন, বলতেন যে তুমি ট্যাক্স দাও। ইনডিরেক্টলি গিয়ে বলতেন যে তুমি ট্যাক্স দাও না কেন। আমরা এনসিবির পক্ষ থেকে আরেকটা আইডিয়া দিয়েছিলাম যে বাংলাদেশে যারা হচ্ছে ইউজুয়ালি যেটা হয়, যারা ধনী তারা বেশি ইলেকট্রিসিটি কনজাম্পশন করে। তো ধরেন যাদের বাসায় এসি আছে তাদের বিদ্যুৎ বিল বেশি আসবে, যাদের বাসায় এসি নাই তাদের তো বিদ্যুৎ বিল বেশি আসবে না। রাইট। তো আমরা বলছি আপনারা আইডেন্টিফাই করেন, একটা থ্রেশহোল্ড দেন। ওই থ্রেশহোল্ডের উপরে যারা বিদ্যুৎ কনজাম্পশন করে, দ্যাট মিনস দে হ্যাভ দ্য ক্যাপাসিটি। আপনার আপনার পিডিবির কাছে এই ডেটা আছে, ডেসকো, ডেসা, আপনার আরইবি, সবার কাছে ডেটা আছে। আপনি ডেটা নেন, ডেটা নিয়ে কিন্তু আপনি চাইলে 1 বছরের মধ্যে আপনি এডিশনাল 2 কোটি মানুষকে আপনি কি করতে পারবেন, ট্যাক্সেশনের আন্ডারে নিয়ে আসতে পারবেন। এখন হয়তো বা অনেকের ইলেকট্রিসিটি কনজাম্পশন বেশি, ওর ইনকাম নাই, ও ট্যাক্স দিবে না। যার ইনকাম আছে সে ট্যাক্স দিবে। কিন্তু একটা মেজারমেন্ট করার একটা মেজারমেন্ট তো করবে। criteria আরেকটা তো হলো ইনফর্মাল ইকোনমি যদি অনেক বড় থাকে, ওই ইকোনমিতে কোনোদিনও ট্যাক্স কালেকশন বেশি হয় না। তো ইনফর্মাল ইকোনমি আমাদের এখানে ইচ্ছা করে রাখা হয় কেন? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি যদি গরুর হাটের ইজারাটা আপনার দলের নেতাকে না দিয়ে আপনি গভর্নমেন্টকে দেন, তাহলে কি হবে? ওই নেতা তো আপনার জন্য পলিটিক্স করবে না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আপনি ওকে ইনফর্মাল ইকোনমিতে রেখেছেন বিকজ আপনার পলিটিক্যাল পার্টিকে তাকে সাপোর্ট দিতে হবে। সেম আপনি গুলিস্তানে বা যে কোনো জায়গায় যাবেন, এই যে এত এত ব্যবসায়ীরা বসে বসে ব্যবসা করছে, তাদেরকে কি ফর্মাল ট্যাক্সেশন আন্ডারে নিয়ে আসা যাইতো না? যাইতো। কিন্তু আপনি কি করবেন? ইজারা দিবেন, কারণ কি আপনার নেতা কর্মীরা ওখান থেকে টাকা তুলবে, ওটাই ওদের কি প্রফেশন হবে। এইভাবে আপনি ইচ্ছা করে কি করেন, ইনফর্মাল ইকোনমি রাখেন। আমরা তো এইগুলো দূর করার কোনো ব্যবস্থা দেখি নাই। এনসিপির বাজেটে কিন্তু আমরা বলেছি কোনো ধরনের ইনফর্মাল ইকোনমি রাখা যাবে না। গভর্নমেন্ট একটা অ্যাপ্রোচ দিচ্ছে বাংলা কিউআর করবে, বাট এইটার সফলতা ডিপেন্ড করবে গভর্নমেন্টের ইচ্ছার উপর। তারা যদি এরকম অনানুষ্ঠানিক ইকোনমি বা ইনফর্মাল ইকোনমি রাখতে চায় তাহলে এটা পারবে না। তাহলে দেখেন আপনি কোনো কিছুই করলেন না, এখন আপনার ট্যাক্সটা বাড়বে কিভাবে? তা আপনি বললেন যে 6,95,000 কোটি টাকা আমি ট্যাক্স কালেকশন করবো, যেটা এই বছর 4 লাখ হয়েছে। তো ভাই আপনি আপনি খরচ করবেন হচ্ছে 9,38,000 কোটি টাকা, আপনার ট্যাক্স কালেকশন হয়েছে 4 লাখ কোটি টাকা। তাহলে বাকি আপনার 5,38,000 কোটি টাকা কোথায় থেকে আসবে যদি আপনার ট্যাক্স রিফর্ম না করেন? তাহলে আপনার যখন 200 টাকা ইনকাম, আপনি খরচ করেন হচ্ছে 70 টাকা, সরি আপনার 70 টাকা হচ্ছে ইনকাম, আপনি খরচ করেন 200 টাকা, আপনার 130 টাকা কি করতে হবে? লোন করতে হবে। তো গভর্নমেন্ট উইল গো ফর লোন। তা আমরা তো বলতেছিলাম যে আওয়ামী লীগ আমাদের ঋণের সাগরে ডুবিয়ে দিচ্ছে, তো আপনারা তো আমাদেরকে ওই ট্রেন্ডেই ঢুকিয়ে দিলেন। আবার এখন যে বিএনপি বাজেটটা দিয়েছে সেখানে বাজেটের ঘাটতি উল্লেখ করেছে 2,43,000 কোটি টাকা। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে একটু ইভালুয়েট করি, তাহলে যদি আসলে 6,95,000 কোটি টাকা রেভিনিউ আমরা নিয়ে আসতে না পারি, তাহলে এটা তো প্রায় ডাবলের বেশি হয়ে যায়। এক্স্যাক্টলি এই জিনিসটা মিট করার মেকানিজম তো মানে বিএনপির বাজেটে আছে, বিএনপির বাজেটে নাই। আপনারা জিনিসটা কিভাবে করবেন এনসিপি? সো এনসিপির পক্ষ থেকে আমি যেটা বললাম, যেমন আমরা ইলেকট্রিসিটির সাথে কানেকশন করব, আমরা এনআইডির সাথে এমএফএস, এনআইডির সাথে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো ট্র্যাক করে ওইখানে এআই বেসড আমরা মনিটর বসাবো, যার কত ট্রানজেকশন হচ্ছে ওইটার বেসিস আমরা ট্যাক্সেশন নিয়ে আসবো। আমরা বলেছি দেখেন ঢাকা শহর উত্তর দক্ষিণে কতগুলো ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে যে পরিমাণ ভাষা ভাড়া ওঠানো হয় ওই ট্যাক্স কি গভর্নমেন্ট পায়? পায় না। ওইটা আপনি মেজর শহরগুলোতে কিন্তু ওইটা দিয়ে আপনি ট্যাক্সেশন নিয়ে আসতে পারেন। আমরা বলেছি যে জাকাত ব্যবস্থা করার জন্য, কারণ জাকাতের মাধ্যমে বাংলাদেশের ইকোনমিতে আমরা দেখেছি 3 লাখ কোটি টাকার মতো উঠানো সম্ভব। এগুলো রিসার্চও আছে। কারণ আপনার একটা দেশে যত ওয়েলথ থাকে, আপনার জিডিপি যদি হয় $500 বিলিয়ন, এটার তো আমি ধরলাম লোন আছে আপনার কিছু, সো লোনটা বাদ দেওয়ার পরে বাকি যেটা থাকে এটাই তো নেট ওয়ার্থ। নেট ওয়ার্থের মধ্যে যেটা মুভেবল অ্যাসেট, যেটা হচ্ছে ইমুভেবল না, যেমন বিল্ডিং না বা ল্যান্ড না, এর বাইরে তো যেগুলো জাকাতেবল অ্যাসেট, ওইটার উপর যদি আপনি 2.5% দেন, আপনি দেখবেন 3 লাখ কোটি টাকা বাংলাদেশে ইজিলি তোলা সম্ভব। তা আপনার মানুষ বাংলাদেশে জাকাত জাকাত বা কর দেয় না কেন? কারণ মানুষ জানে যে আমি গভর্নমেন্টকে
ট্যাক্স দিব, আমি গভর্নমেন্টকে জাকাত দিব, এই টাকাটা কে কি করবে? সে পাচার করবে, সে নষ্ট করবে, সে তার পলিটিক্যাল এমপ্লয়ীদেরকে সে দিবে, সে চুরি করবে, সে 10% 20% প্রজেক্ট থেকে খেয়ে ফেলবে। এই জন্য তারা গভর্নমেন্টকে বিশ্বাস করে না, এই জন্য দেয় না। সো তখনই এটা হবে যখন একটা আদর্শিক বা একটা এথিক্যাল গভর্নমেন্ট এখানে আসবে, এবং এই গভর্নমেন্টটা কি করবে? অ্যাক্টিভলি ফাংশন করবে, এবং মানুষের আস্থা আসবে, না এই গভর্নমেন্ট যে টাকা আমাদের কাছে নিচ্ছে ওই টাকাই খরচ করছে, এখানে কোনো দুর্নীতি হচ্ছে না, হসপিটালে গেলে আমি সেবা পাচ্ছি, শিক্ষার প্রপার কোয়ালিটি পাচ্ছি, আমি রাস্তাঘাটের কোয়ালিটি ভালো পাচ্ছি, তখন মানুষ কিন্তু আপনাকে এই টাকাগুলো দিবে। সো এটা এনশিওর না করা পর্যন্ত মানুষ কিন্তু আপনাকে জাকাত দিবে না। সো এনসিপির পক্ষ থেকে আমাদের একটা রিকমেন্ডেশন ছিল, বা আমরা নিজেরাই বলেছি যে যত টাকা দিবেন ওটা কোথায় যাচ্ছে এটার হিসাব আপনি পাবেন। মানে So আমরা- জনগণের কাছে ট্রান্সপারেন্ট থাকবে এটা। ফুল ফ্লেজেড ট্রান্সপারেন্সি থাকবে। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আমরা মনে করি শুধুমাত্র এই বছর জাকাত ম্যানেজমেন্ট করে আপনি 30 থেকে 32 হাজার কোটি টাকা রেজ করতে পারেন, যদি এখানে প্রপার কিছু মানুষদেরকে নিয়ে আসেন, তাদের যাদের উপর অ্যাডভার্টাইজমেন্ট trust করেন, আছে। ওদেরকে অ্যাডভাইজারি বোর্ডে নেন, যেমন আসুন্না ফাউন্ডেশনের যারা আছেন, আহমদুল্লাহ বা আরো যারা আছেন, তাদেরকে মানুষ ট্রাস্ট করে, এরকম কিছু ট্রাস্টেড লোককে আপনি অ্যাডভাইজারি বোর্ডে নিয়ে আসেন, ওই বোর্ড দিয়ে আপনি অপারেট করেন। সারা বাংলাদেশে কিছু এথিক্যাল মানুষকে আপনি কি করেন? এই জাকাত ফিল্ডে নামিয়ে দেন, আপনি এখান থেকে বড় একটা জাকাত কালেকশন করতে পারবেন। এনসিপির ছায়া বাজেটে আমরা খুব ছোট ছোট জিনিস ইনক্লুড করেছি যেগুলো মানুষ দেখে নাই। এর মধ্যে একটা ছিল যে যদি আপনি জাকাত দেন ওটা ট্যাক্স রিবেট পাবেন আপনি। রাইট। সো এটা মালয়েশিয়াতে আছে, বাংলাদেশে নাই। সো আমরা এটা প্রপোজ করেছি, তাহলে মানুষ জাকাতকে আর বার্ডেন মনে করবে না। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইকোনমির জন্য। সো এনসিপি বাজেটও কিন্তু আমরাও কিন্তু খুব ভালো স্বপ্ন দেখিয়েছি যে আমরা রেভিনিউ কালেকশন বাড়াবো, কিন্তু কিভাবে বাড়াবো আমরা বলছি এই থ্রোতে। এবং আপনি দেখবেন গভর্নমেন্টের অনেক প্রফিটেবল কোম্পানি আছে, আমি উদাহরণ দিই, যেমন ধরেন আপনার সোনালী ব্যাংক, সে প্রফিটেবল, খুব ভালো ব্যাংক গভর্নমেন্ট ব্যাংকগুলোর মধ্যে। ইটকল, ভিআইএফএফএল, তারপর হচ্ছে আপনার ইউনিলিভার, নেসলে, এরকম অনেক কোম্পানিতে গভর্নমেন্টের শেয়ার আছে। তো এই শেয়ারগুলো যদি অফলোড করে গভর্নমেন্ট, তাহলে সে কি করতে পারবে? সে লোন বেসড ইকোনমি থেকে সে ইকুইটি বেসড ইকোনমিতে আসতে পারবে। এই কোম্পানির শেয়ারগুলো সে শেয়ার মার্কেটে সেল করবে, ওইখান থেকে সে টাকা পাবে, ওই টাকা দিয়ে কি হবে? সে গভর্নমেন্ট অপারেশন করবে। এই কোম্পানিগুলোর যখন ফান্ডিং রিকোয়ারমেন্ট হবে, তারা এডিশনালি কি করবে? আবার শেয়ার মার্কেট থেকে টাকা তুলবে, এখানে সুকুক মার্কেট ডেভেলপমেন্ট হবে, এখানে বন্ড মার্কেট ডেভেলপমেন্ট হবে, অল্টারনেটিভ ফাইন্যান্সিংটা অটোমেটিক্যালি জেনারেট হবে। এবং এই বাজেটের সবচেয়ে বড় প্রবলেম দেখবেন, আমাদের বাজেটের 15%-এর মতো খরচ হয় শুধু ইন্টারেস্ট পেমেন্টে। রাইট। সো আমরা এনসিপির পক্ষ থেকে এখানেও একটা প্রপোজাল দিয়েছি কিভাবে ইন্টারেস্ট রেট কমানো যায়, খুব মানে সূক্ষ্ম আইডিয়া। যেমন গভর্নমেন্ট এখন ট্রেজারি থেকে ধরেন টাকা নিচ্ছে লেটস সে 20 ইয়ার্স, আপনার 10.8%, আর একটা যখন সুকুক ইস্যু করে সে 9.5% পেয়ে যায়, তাহলে 1.3% সে কি করছে? কম পাচ্ছে। কারণ কি? সুকুকের অনেক ডিমান্ড আছে, বাংলাদেশের মানুষ ইসলামিক ভাবে ফান্ড রাখতে চায়, কিন্তু ইসলামিক ব্যাংকগুলো তো নষ্ট হয়ে গেছে। তাহলে যখনই গভর্নমেন্ট একটা সুকুক ইস্যু করে, রিস্ক ফ্রি ইনস্ট্রুমেন্ট হিসেবে সবাই এখানে কি করতে চায়? ইনভেস্টমেন্ট করতে চায়। তো গভর্নমেন্ট তো এটা ক্যাপিটালাইজ করা উচিত। তাহলে কি গভর্নমেন্ট তার মানে ইন্টারেস্ট এক্সপেন্সটাকে কি করতে পারবে? কমিয়ে ফেলতে পারবে, এবং আমাদের ইকোনমিটা অ্যাসেট ব্যাকড হবে। যেটা এতদিন ছিল ফাঁপা একটা ইকোনমি, ওই ইকোনমিটা কিন্তু আর থাকবে না। কারণ সুকুকে আপনি জানেন এগুলো অ্যাসেট ব্যাকড হয় মেইনলি। সো এখানে একটা ব্রিজ থাকে। আমি এটা একটু এক্সপ্লেনেশনে যাওয়ার আগে আমাদের দর্শকদের সম্ভবত সুকুক কনসেপ্টটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। সো আপনি যদি ছোট্ট করে এটার একটু ডেফিনিশন দিয়ে তারপর আলাপে। ধরেন গভর্নমেন্ট একটা সেতু করবে, বা গভর্নমেন্ট একটা হসপিটাল করবে, হসপিটাল থেকে বেনিফিট কারা পাবে? মানুষজন বেনিফিট পাবে। তো সে মানুষজনকে বলবে যে তুমি আমার এই হসপিটালে ইনভেস্ট করো, এই হসপিটালের যে রিটার্নটা আসবে ওই রিটার্ন থেকে তোমাকে আমি আবার কি করব? টাকাটা দিয়ে দিব। সো যখন আপনি হসপিটালে চিকিৎসা নিতে চান, আপনাকে ফি দিতে হয়, ওই ফিটা গভর্নমেন্টের ইনকাম, ওই ইনকামটা আপনার সাথে সে কি করবে? শেয়ার করবে। এবং সিকিউরিটি হিসেবে ওই হসপিটালে আপনি কি থাকবেন? মালিক থাকবেন। সো সুকুক হোল্ডাররা প্রজেক্টের কি হয়ে যায়? মালিক হয়ে যায়। সো ইন্টারেস্টিং পয়েন্ট হলো এটা একটা ইসলামিক ইনস্ট্রুমেন্ট, বাট ইট হ্যাজ লট অফ ভ্যালু। আপনি দেখেন মালয়েশিয়াতে পুরো ডেভেলপমেন্টটাই হচ্ছে সুকুক কেন্দ্রিক। এবং এনসিপির বাজেটে আমরা আরেকটা আইডিয়া দিয়েছি যে আপনারা কিছু ওয়াকালা সুকুক করেন। ওয়াকালা সুকুক করলে কিন্তু পার্টিসিপেটরি হইতে পারে, নন পার্টিসিপেটরিও হইতে পারে। পার্টিসিপেটরি কি আপনাকে প্রফিটটা শেয়ার করা হবে, আর নন পার্টিসিপেটরি কি আপনার ফিসাবিলিল্লাহ করলেন, মানে ওয়াকফের মতো অনেকটা। ওয়াকফের মতো অনেকটা, হ্যাঁ। সো জিনিসটা কিভাবে হবে? ধরেন আমার বাড়ি নরসিংদী, তো নরসিংদী মানুষ অনেক দিনের ডিমান্ড, তারা কি চায়? তারা একটা হসপিটাল চায়। তাদের ময়লার অনেক সমস্যা, ময়লার সমস্যাটা সমাধান করে একটা বিদ্যুৎ কেন্দ্র যদি করা যায়, এরকম ডিমান্ড আছে।
এখন নরসিংদী মানুষ তো ধনী মোটামুটি, অনেক অনেক ব্যবসায়ী আছে। আমি যদি সবাইকে বলি আপনারা 10,000 টাকা করে দেন, এখানে একটা ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল হবে, চায়নার কুনমিং এর স্টাইল বা সিঙ্গাপুরের স্টাইল, ওরা কি দিবে না মনে করেন? দিবে। আপনাকে দুইটা অপশন দেন, আপনি চাইলে এখান থেকে রিটার্ন নিতে পারেন, অথবা একটা ফিসাবিলিটি দিয়ে দিলেন, আপনি যখন অসুস্থ হবেন আপনি এখানে চিকিৎসা নেবেন। তো এইটা করে কি আপনি ফান্ড রেজ করতে পারেন না? এইটা করে তো আপনি কি করতে পারেন দেখেন, নন পার্টিসিপেটরি যদি সুকুক আপনি করতে পারেন, ওয়াকফ সুকুক অর হচ্ছে আপনার ওয়াকালা সুকুক, so আপনি তখন কি করতে পারবেন? আপনি ফ্রিতে ফান্ড পাবেন। বাংলাদেশের মানুষ আপনাকে ফ্রিতে টাকা দেবে যদি আপনি ট্রান্সপারেন্ট হন। রাইট। সো আমরা এরকম আইডিয়াস গুলো নিয়ে এসেছি। আমরা বলছি যে আমরা 1 বছরের মধ্যে আমার ইন্টারেস্ট এক্সপেন্স প্রায় 20-30 হাজার কোটি টাকা কমায় ফেলবো, জাস্ট কিছু রিস্ট্রাকচারিং করে, অ্যান্ড ইটস ফিজিবল। ওকে, সো আমরা সংসদে যখন বক্তৃতাগুলো শুনি, বাজেট বক্তৃতা, সেখানে যারা বিএনপির পক্ষে রয়েছে বা সরকার দলের, তারা বলতে চাচ্ছেন যে তারেক রহমানের হৃদয় অনেক বড়, প্রধানমন্ত্রীর হৃদয় বড়, সেজন্য আমরা বাজেটটাকেও বড় করে দিয়েছি, এবং এটাকে নানানভাবে কিন্তু সেলিব্রেট করা হচ্ছে এই বাজেটটা। এরপর আপনি যে লোফলগুলোর কথা বলেছেন, সেখানে একটা হচ্ছে ট্যাক্স বাড়িয়ে দেয়া, মানুষ, বেশি সংখ্যক মানুষকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা। সো বিএনপি যেহেতু একটা পপুলিস্ট রাজনৈতিক দল, সেভাবে আমরা বিএনপিকে চিনি। সো এখানে কি আসলে বিএনপি রাষ্ট্রের স্থিতিশীলতার পরিবর্তে জনতুষ্টিবাদী রাজনীতি বেশি করার চেষ্টা করছে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি আপনাকে এটা বলি, বিষয়টা হলো ঋণ করে ঘি খাওয়ার মতো। সো আপনি কি করছেন, আপনাকে বাজেটটা বাড়াতে হলো কেন দেখেন, একটা হলো ইন্টারেস্ট, একটা হলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি বাড়ানো, একটা হলো আপনার ওই ফ্যামিলি কার্ড দেওয়া, ফার্মার্স কার্ড দেওয়া, বিভিন্ন ধরনের কার্ড দেওয়া। অলরেডি বাংলাদেশে কিন্তু টিসিবির ফ্যামিলি কার্ড ছিল, তো আপনি ওটাকে রেখেছেন বা রাখছেন কিনা এটা এখনো ক্লিয়ার আইডেন্টিফিকেশন আমরা পাই নাই, বাট আপনি কি করছেন, নতুন করে ফ্যামিলি কার্ড ইন্ট্রোডিউস করছেন, 2,500 টাকা করে দিবেন। সো এটার অর্থ সংস্থানটা কোথায় থেকে হবে এটার কিন্তু কোনো ক্লিয়ার ডিরেকশন নাই আমাদের বাজেটে। তাহলে কি হলো প্রবলেমটা দেখেন, প্রবলেমটা হইলো এখন কি করবেন, গভর্নমেন্টের যখন টাকা হবে না, তাকে তো ফ্যামিলি কার্ড সে যেহেতু বলেছে তাকে দিতে হবে, এখন সে কি করবে, ব্যাংক থেকে লোন নিবে, লোন নিয়ে আপনাকে কি দিবে, ফ্যামিলি কার্ড দিবে। তাহলে জিনিসটা কি হইলো যে আপনার নামে আমি লোন নিয়ে আপনাকে খাওয়াচ্ছি। ইজ ইট এ গুড আইডিয়া? ওই লোন কিন্তু আবার মানুষের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করতে হ্যাঁ, হবে। কারণ সরকারের তো নিজের টাকা নাই। এক্স্যাক্টলি, মানে এই আইডিয়াটা কিন্তু সাধারণ মানুষজন বুঝে না আসলে। হ্যাঁ, সো আমরা যেটা বলতেছি যে ইকোনমিতে যেখানে প্রোডাক্টিভিটির উপর নজর দেওয়া উচিত ছিল, যেখানে আমাদের পাওয়ার সেক্টরের ক্রাইসিস দূর করা উচিত ছিল, যেখানে ব্যাংকিং সেক্টরের ক্রাইসিস দূর করার কথা ছিল, যেখানে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম ক্রাইসিস দূর করার কথা ছিল, এই বাজেটে একটারও আপনি প্রপার এক্সপ্লেনেশন পাবেন না যে কিভাবে আনএমপ্লয়মেন্ট কমাবে, কিভাবে এনপিএল কমাবে, নন পারফর্মিং লোন কমাবে, কিভাবে পাওয়ার সেক্টরের ক্রাইসিসটা সলভ করা হবে। একটা এক্সপ্লেনেশনও নাই, প্রপার এক্সপ্লেনেশন না একটা। ওকে, সো এতক্ষণ তো আমরা এই বাজেট নিয়ে আসলে কাটাছেঁড়া করার চেষ্টা করেছি, অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। আমি যদি বলি আপনাকে, যদি আপনি একটু পজিটিভলি এই বাজেটটাকে দেখার চেষ্টা করেন, তাহলে কোন কোন জায়গা আসলে বিএনপি মানে আসলেই বাংলাদেশের জন্য ভালো কিছু করেছে এই বাজেটের মধ্যে আছে? কিছু জিনিস ডেফিনেটলি ভালো করেছে, আমি এটা অ্যাকনলেজ করব। তবে একটু বলে নেই যে বিএনপির আরেকটা প্রবলেম হয়েছে ট্যাক্স বাড়াতে গিয়ে, সে যেটা করেছে মধ্যবিত্তের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের হিস্ট্রিতে সবসময় প্রোগ্রেসিভ ট্যাক্স হয়, কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স এবার করা হলো। যেমন কি বলা হয়েছে 4 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সেম্পটেড, কিন্তু আগে ট্যাক্স এক্সেম্পটেড ছিল 3.5 লাখ টাকা পর্যন্ত, ওইখানে স্ল্যাবটা শুরু হতো 5% থেকে, এখন এটাকে 1 লাখে 10% করা হলো। যার ইনকাম 40,000 টাকা, তাকে বছরে 48% বেশি ট্যাক্স দিতে হবে। আপনি চিন্তা করেন, একটা 40,000 টাকার মানুষের ট্যাক্স যদি 48% বাড়ে, সে তো ইনফ্লেশনের কারণে গরিব হচ্ছে প্রত্যেক বছর, তার তো আর সরকারি পে স্কেল নাই, কিন্তু তার উপর অত্যাচার করা হলো। সো এরকম কিছু খুঁটিনাটি অত্যাচার করা হয়েছে এই বাজেটে। বিশেষ করে যাদের ইনকামটা ফিক্সড, যারা ট্যাক্স দেয় তাদের ইনকামটা আসলে ফিক্সই, কারণ ওদের হয়তো ব্যাংকে ইনকামটা সেই জন্যই ট্যাক্স দেয়, আদারওয়াইজ বাংলাদেশে দিত না কেউ ট্যাক্স, কারণ এই ধরনের একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলছি। এখন দেখেন বাজেটে অনেকগুলো পজিটিভ জিনিস আছে, যেমন বাজেটের একটা বড় পজিটিভ জিনিস আমি যেটা বলবো, শিক্ষা খাতে তারা বড় একটা অ্যালোকেশন দিয়েছে। যদিও তাদের ম্যানিফেস্টোতে ছিল জিডিপির 5% তারা অ্যালোকেট করবে, কিন্তু বাংলাদেশের বাজেট সাইজই হচ্ছে অনেস্টলি জিডিপি 12.5%। তো জিডিপি 12.5%-এ যদি আপনি শিক্ষা এবং স্বাস্থ্যে 5-5-12-10 দেন, তাহলে বাকি টাকা, বাকি সেক্টর, বাকি ইন্টারেস্ট, বাকি হচ্ছে প্রশাসনের কর্মচারীদের বেতন, এগুলো আপনি কিভাবে দিবেন?
সো এটা একটা মানে আজগুবি ছিল, যেটা আমরা এনসিপি শুরু থেকে ক্রিটিক্স করেছি, জামাতেরও ক্রিটিক্স করেছি। জামাতও সেম কথা বলেছে, কারণ তাদের অঙ্ক মিলে নাই। আমরা বারবার বলেছি বিএনপি জামাতের অঙ্কে ভুল আছে। তাহলে প্রসেসটা কি হবে? প্রসেসটা হবে আমরা রেভিনিউ কালেকশন বাড়াবো, এরপরে এই সেক্টরগুলোতে আমরা ইনভেস্ট করবো। বাট বিএনপি সরকার একটা ইন্টেনশন দেখিয়েছে যে সে শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়িয়েছে। এখন দেখেন শিক্ষার প্রবলেমটা কোথায়। দুনিয়া কিন্তু এখন খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। 3 বছর আগেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত প্রভাব ছিল না যেটা এখন হচ্ছে। অনেক সাবজেক্ট এন্টিক হয়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্ট ফাইন্যান্স আমি পড়েছি, আমার কাছে মনে হচ্ছে ফাইন্যান্সই এন্টিক হয়ে যাচ্ছে। চায়না 12,000 ডিগ্রি বাতিল করছে। 12,000? হ্যাঁ, আপনি কি করছেন? আপনার সিলেবাস কি কোনো চেঞ্জ আসতেছে? তাহলে এআই এর সাথে আপনি কিভাবে ফাইট করবেন? রাইট। আপনাকে, আপনি ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে ভালো ডিপার্টমেন্টে পড়েন, আমি কেন অ্যাজ এন এমপ্লয়ার হিসেবে আপনাকে রিক্রুইট করবো যদি আমি এআই দিয়ে বেটার কাজ করাতে পারি? মানে সার্ভিসের এরিয়াটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের যে এডুকেশনের জায়গাটা এটা তো চেঞ্জ হচ্ছে না। সো এটাকে কি অ্যাড্রেস করা হয়েছে কি না, এটা আপনারা একটু দেখবেন। কোনো আপনারা এখন পর্যন্ত কোনো এই ধরনের কনস্ট্রাকটিভ ডিসকাশন শুনেছেন যে এডুকেশনে এরকম চেঞ্জ আসতেছে? আপনারা বলেছেন টিচারদেরকে একটা করে ট্যাব দিব, ওয়ান টিচার ওয়ান ট্যাব। তো টিচার ট্যাব দিয়ে কি করবে? ট্যাব দিয়ে কি আমি স্টুডেন্টদেরকে পড়াতে পারবো? যেখানে দরকার ছিল ডিজিটাল বোর্ড দিলে আপনি হয়তো স্টুডেন্টকে খুব ইজিলি পড়াতে পারতেন, কিন্তু ট্যাব দিয়ে সার্কিল করবে, বাসায় নিয়ে যাবে, তার ছেলে মেয়ে গেমস খেলবে। এটাই তো হবে রিয়েলিটি। হ্যাঁ, তাহলে এটা কি প্রবলেম সলভ করবে? এটা আরেকটা নতুন প্রবলেম, আরেকটা প্রবলেম তৈরি করতে পারে। সো এইগুলো নিয়ে আমরা বেশি কথা না বলি, বাট এই যে এরকম লুপহোল কিন্তু অনেক আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা একটা মেজর প্রবলেম। আমাদের প্রত্যেক বছর $4 বিলিয়ন বাংলাদেশ থেকে চলে যায় মেডিকেল ট্যুরিজম হিসাবে। কারণ কি আমাদের এখানে দেশে প্রপার চিকিৎসা নাই, বা যেই রকম চিকিৎসাই ভালো ভালো হসপিটালে দেওয়া, এর থেকে চিপ খরচে আপনি চায়না, আপনি ইন্ডিয়া, আপনি সিঙ্গাপুর, এইসব জায়গা থেকে কি করবেন, আপনি পেয়ে যাবেন। তাহলে কি করবো, মানুষজন বাইরে চলে যাচ্ছে। তা আপনাকে কি করা দরকার ছিল? আমরা এনসিপির পক্ষ থেকে বলছিলাম 2টা হেলথ ইকোনমিক জোন করেন। ধরেন লেটস সে আমরা যদি ফরিদপুরের দিকে একটা হেলথ ইকোনমিক জোন করি, তাহলে সুবিধাটা কি হবে, ওই অঞ্চলের সবগুলো মানুষ ওই বেল্টের সব মানুষ কানেক্টেড হয়ে যাবে। তো বাংলাদেশে ডাক্তাররা ঢাকায় থাকতে চায় কেন? কারণ তার ফ্যামিলি অন্য জায়গায় গেলে প্রপার সার্ভিস পায় না, তার সন্তান পড়াশোনা করতে পারে না। তো যেখানে হেলথ ইকোনমিক জোন থাকবে, ওইখানে কে থাকবে? ওইখানে আপনার ওই যে ওর একটা ভালো স্কুলও থাকবে, ওইখানে ভালো একটা শপিং সেন্টার থাকবে, পুরো ফ্যাসিলিটি আপনি ওইখানে দিবেন। তো হেলথ ইকোনমিক জোন করেন, 2টা হেলথ ইকোনমিক জোন করেন। আপনি কোন মিন স্টাইলের হসপিটাল করেন, রোবোটিক্স নিয়ে আসেন, আপনি সবচেয়ে আধুনিক পদ্ধতির হসপিটাল নিয়ে আসেন, আপনি $4 বিলিয়ন সেভ করতে পারবেন। এখানে কিন্তু অত খরচ হবে না। আপনি আই গেস 2,500 5,000 কোটি টাকা খরচ করে এটা করে ফেলতে পারেন। কিন্তু এইরকম ইন্টেনশন কি এই বাজেটে আছে? আমি দেখি নাই অনেস্টলি। বাট ওরা অ্যালোকেশন বাড়িয়েছে, এখন ওই অ্যালোকেশন দিয়ে কি হবে আমি জানি না। এখন বাংলাদেশের হসপিটালগুলোতে সিটি স্ক্যানই নেই, আইসিইউ নাই, সিসিইউ নাই। আপনি জেলা হসপিটালগুলোতে যান, নাই, অব্যবস্থাপনা, আপনি কোনো ধরনের চিকিৎসা পাবেন না। সো ওইখানে যদি আপনি ফার্দার ইনভেস্টমেন্ট করেন, ওইখান থেকে কি রিটার্ন আসবে আই ডোন্ট নো। কিন্তু এগুলো পলিসি ড্রিভেন কি হতে হবে, ডিসিশন আসতে হবে, যেটা আমরা অনেস্টলি দেখতে পাই নাই। বাট এখানে অ্যালোকেশন বেড়েছে, লেটস সি এটা কতটুকু গভর্নমেন্ট করতে পারে। সো বিএনপির বাজেটে যদি আপনি ভালো দিক বলেন, বিএনপির বাজেটটা একটা দিকে খুব ভালো হয়েছে, সেটা হলো আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হয়েছে অনেস্টলি, যেটা আমি অ্যাকনোলেজ করি। যেমন ওনারা বলেছেন যে আপনার ইলেকট্রিক ভেহিকেল। সো ইলেকট্রিক ভেহিকেলের 2টা সুবিধা, একটা হলো কোনো ধোয়া হয় না, আরেকটা হলো আপনার পার কিলোমিটারে খরচ কমে আসে। ধরেন আপনি একটা প্রাডো গাড়ি চালাচ্ছেন, পার কিলোমিটার যেতে আপনার 30 টাকা তেল খরচ হয়, যেখানে একটা ইলেকট্রিক ভেহিকেলে পার কিলোমিটার যেতে 2 টাকা খরচ হয়। সো গভর্নমেন্টের 28 টাকা খরচ কমে যায়। সো এখানে গভর্নমেন্ট কি করছে, অনেকগুলো ট্যাক্স বেনিফিট দিয়েছে। বলছে যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসেন, যেখানে আগে ট্যাক্স ছিল 93%, ওটা 64% করে দিয়েছে। যদি আপনি বাংলাদেশে প্রডিউস করেন, আপনি সব কন্ডিশন ফিল আপ করলে 3% হবে, আর যদি ফিল আপ না করেন 15% হবে। তো আমরা যদি আমাদের দেশের পুরো আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমটাকে ইলেকট্রিক করে ফেলতে পারি, তাহলে আমাদের পলিউশনের 30% কমে যাবে, ঢাকার আবহাওয়া অনেক চেঞ্জ হবে। এটা কিন্তু আমি পজিটিভলি দেখি, এবং এনসিপির বাজেটেও কিন্তু আমরা এই প্রপোজালটা দিয়েছিলাম। এরপরে বিএনপি আরেকটা ভালো কাজ করেছে, সোলার রিনিউয়েবল এনার্জির উপর কিছু ট্যাক্স কমিয়েছে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু তারা ট্যাক্স কমিয়েছে বড় লোকের জন্য, গরিবদের জন্য না। আপনি যদি দেখেন বিদ্যুৎ প্ল্যান্ট কয়েক ধরনের হয়, এর মধ্যে একটা হলো আইপিপি, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার, বা এমপিপি বা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, 3টা মডেলের হয়। ওই মডালিটিতে যারা করবে, যারা বড় করবে,
তাদের ট্যাক্সকে কি করা হলো, মাফ করে দেওয়া হলো এই জিনিসগুলো নিয়ে আসলে। কিন্তু যারা গরিব, যারা বাসা বাড়িতে সোলার লাগাবে, তাদের ট্যাক্সটা মকুব করলেন না। So, আপনি বড় লোকদের সুবিধা দিলেন, গরিবদের সুবিধা দিলেন না, বাট ইন্টেনশনটা ভালো ছিল। এটা যদি জাস্ট সবার জন্য করা হয় তাহলে ভালো হবে, এটা আমরা মনে করি। এনসিপির বাজেটও কিন্তু আমরা এই জিনিসগুলো বলেছি। সো ধন্যবাদ বিএনপিকে এই জিনিসগুলোকে অ্যাকনলেজ করার জন্য, এটা দরকার ছিল। আপনি বাংলাদেশের এনভায়রনমেন্ট তিনটা কারণে খারাপ। আপনি যদি দেখেন, একটা হলো এই যে বাস বা আমাদের ট্রান্সপোর্টেশন, এগুলো প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়, এটা আপনার সলভ করতে হবে। নাম্বার টু, আপনার বাংলাদেশের আবহাওয়া 70% খারাপ হওয়ার পেছনে বা বায়ু দূষণের 70% কারণ হচ্ছে ইটের ভাটা। কিন্তু ইটের ভাটা নিয়ে আমি ওরকম কোনো স্পেসিফিক কিছু পাই নাই বিএনপির বাজেটে, যেখানে আবার এনসিপি আমরা অনেকগুলো পরামর্শ দিয়েছি যে কিভাবে, মানে ধরেন যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইট বা ব্লক যেটাকে আমরা বলি, ওইটা প্রডিউস করতে খরচ হতে ধরেন অ্যারাউন্ড 12 টাকা। আর যেটা নর্মাল ইট, যেটা পরিবেশের জন্য খারাপ, ওটা 10 টাকায় সেল হয়। তো আমরা বলছি যে একটা এনভায়রনমেন্টাল সারচার্জ দেন 30%, তাহলে এটা 13 টাকা হয়ে যাবে। তখন মানুষ অটোমেটিক্যালি কোনটা কিনবে? 12 টাকার ইটটা কিনবে, 2 টাকা বেশি দিয়ে কিনবে, বাট আপনার কি হবে? আপনার 70% পলিউশন কমে যাবে। 70% পলিউশনের ইম্প্যাক্ট কিন্তু 2 টাকা থেকে অনেক বেশি। হ্যাঁ, আমরা এই ধরনের প্রপোজাল আমাদের বাজেটে দিয়েছি। এছাড়া আপনি দেখেন ইটিপির জন্য আমরা কিছু ফ্যাসিলিটি দেওয়ার কথা বলেছি, যেটা বিএনপিও দিয়েছে, যেটা খুব ভালো মনে করি। So, এইগুলো যদি জাতি হিসাবে আমরা না করতে পারি তাহলে এই প্রবলেম। আপনি দেখেন চায়না কিভাবে তো ডেভেলপড হলো। আমি জাস্ট চায়নার এক্সাম্পল দিই। চায়না যখন ময়লা ফেলে রাস্তাতে, ওদের 2টা বাস্কেট থাকে। একটা বাস্কেটে প্লাস্টিক উপাদানগুলো ফেলা হয়, আরেকটাতে হচ্ছে যেগুলো হচ্ছে ফুড গ্রেড, যেগুলো হচ্ছে পচনশীল, ওটা ফেলা হয়। তো প্লাস্টিকটা নিয়ে ওরা আবার রিপ্রোডিউস করে, আবার কি করে, রিসাইকেল করে আরেকটা প্লাস্টিক বানায়। আর যেটা হচ্ছে ফুড গ্রেড, ওটা থেকে তারা ইলেকট্রিসিটি প্রডিউস করে। কিন্তু বাংলাদেশে আমরা ময়লা কি করি, সব একসাথে ফেলি। তাহলে কি হচ্ছে, প্লাস্টিক আর ময়লা একসাথে হয়ে যাচ্ছে। তাহলে ময়লাটাও ইউজ করতে পারতেছে না, প্লাস্টিকটা মাটিতে যাচ্ছে, মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, অনুর্বর হয়ে যাচ্ছে। এই প্রবলেম আমরা সলভ করতে পারছি না। এইটা এনসিপি আমরা কিন্তু এটা বলেছি যে কিভাবে করা যায়। আপনি দেখেন আমাদের ডেভেলপমেন্ট বাজেট এবার 3 লক্ষ কোটি টাকা ধরা হয়েছে। বাংলাদেশ যদি 3 লক্ষ কোটি টাকা সামনের 10 বছর খরচ করে, কত লক্ষ কোটি টাকা আপনার অ্যাভেলেবল হচ্ছে। আপনি চাইলে কিন্তু বাংলাদেশকে একটা চায়না, একটা সেনজেন, একটা গোয়াংজু বানাতে পারেন, যদি আপনি করাপশনটা দূর করতে পারেন। এখনো সুযোগ আছে, কিন্তু এই ইন্টেনশনটা আমরা কোথাও দেখছি না। এইটা না হলে বাংলাদেশ যে ডেভেলপ হবে, এটা আমাদের বিশ্বাস হয় না। ওকে, সো যেহেতু আপনি এনসিপির যে ছায়া বাজেট, সেই ছায়া বাজেট তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমার একটা সিম্পল কোয়েশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশ এখন যেরকম লোন বেসড ইকোনমিতে রয়েছে, এখান থেকে যদি আমরা বের হতে চাই তাহলে ঠিক কোন পদ্ধতিতে আমাদের আগানো উচিত, এবং এনসিপির যে ছায়া বাজেট সেখানে এই মেকানিজমটা কিভাবে আমি আপনাকে অলরেডি কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছি যে আমরা কিভাবে করবো। একটা তো রেভিনিউ কালেকশন বাড়াতে হবে, আপনি জাকাত ইন্টিগ্রেশন করতে পারেন। আপনি মুসলিম প্রধান দেশ, 90% প্লাস আপনার মুসলমান, এই রিয়েলিটি তো আপনি অস্বীকার করতে পারবেন না। এর বাইরে আমরা যেটা বলেছি যে ট্যাক্স নেট বাড়ানোর জন্য কিছু পদ্ধতি বলেছি। আমরা বলেছি যে আপনারা কিছু সুকুক বেসড প্রোডাক্ট করেন, তাহলে আপনি আপনার লোন কমাতে পারবেন, আপনার ওভারঅল কস্টিং কমাতে পারবেন। এর বাইরে আমরা আরো বলেছি যে আপনার গভর্নমেন্ট যে কোম্পানিজগুলো আছে প্রফিটেবল, এগুলোকে লিস্টিং শুরু করেন। লিস্টিং করলে অনেকগুলো সুবিধা, কামলারা লিস্টিং করতে দেয় না, কারণ কি কর্পোরেট গভর্নেন্স বাড়বে, সে যে এখন চুরিগুলো করে ওগুলো রিপোর্টেড হয়ে যাবে, করতে দেয় না। এই ইনার্শিয়াগুলো আপনাকে দূর করতে হবে, আপনাকে লিস্টিং এ যেতে হবে, তখন আপনি আস্তে আস্তে করতে পারবেন। এখন আপনার কাছে তো অলরেডি 140 বিলিয়ন ডলার ফরেন লোন আছে, মানে অ্যানাদার 100 বিলিয়ন ডলার আপনার লোকাল লোন আছে। আপনার 220 বিলিয়ন ডলারের মতো আপনার লোন আছে। আপনি চাইলেই তো আমি একদিন এটা সলভ করতে পারবো না, বাট আপনাকে একটা লং টার্ম পলিসি নিয়ে এখান থেকে আপনি আস্তে আস্তে বেরোতে পারবেন। সো বাংলাদেশের বাজেটের সবচেয়ে কন্ট্রাডিক্টরি যে জায়গাটা, সেটা হচ্ছে একই সাথে বলা হচ্ছে ইনফ্লেশন কমবে, আবার একই সাথে বাংলাদেশে অনেকগুলো ডেভেলপমেন্টের স্বপ্ন দেখা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে, ব্যাংকিং সেক্টরে। এই দুইটা জিনিসের মধ্যে আসলে মানে বিএনপির বাজেটে ব্যালেন্স করা হয়েছে কিনা, আর এনসিপি থেকে আপনারা যে ছায়া বাজেট দিয়েছেন সেখানে কিভাবে ব্যালেন্স করা যায়? দেখেন, আমরা প্রথম যখন বাজেটটা নিয়ে কাজ শুরু করি, তখন আমরা দেখলাম বাজেটের সাইজ 7,90,000 কোটি টাকা। তো এটাকে আমরা একটু অ্যানালাইজ করলাম। এটাকে আপনাদের ছায়া বাজেট লাস্ট ইয়ার যে বাজেটটা আচ্ছা, ছিল, তো ওইটাই তো আমাদের বেঞ্চমার্ক। ওইখান থেকে আমাদের কাজটা শুরু করতে হবে, কারণ সরকার যে বেতন বাড়িয়েছে, সরকার যে ইন্টারেস্ট পেমেন্ট করছে, ওটা তো আমি একদিনই শেষ করতে পারবো না। ওটাকে আমার বেঞ্চমার্ক রাখতে হবে। আপনি জানেন আমাদের ডেভেলপমেন্ট বাজেট থাকে অ্যারাউন্ড 30%, আর অপারেটিং বাজেট 70%।
তো 70%-কে তো আমি অ্যাভয়েড করতে পারবো না, ওই 70%-কে নিয়ে আমাকে চলতে হবে। Right. আমি যদি কালকে গিয়ে বলি গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্যালারি কমাই দিব, আমি তো দেশে থাকতে পারবো না। বা আমি যদি কালকে বলি যে ইন্টারেস্ট কমাই দিব, তাহলে তো যারা ইনভেস্ট করছে তারা আমাকে মারবে এখন। সো এটা আমি করতে পারবো না, আমাকে এই বেঞ্চমার্কিং গুলো নিয়েই কাজটা করতে হবে। বাট আমরা দেখেছি বাজেটে ইনএফিসিয়েন্সি আছে, বাজেটে পলিটিক্যাল কস্ট আছে। বাংলাদেশে যে এডিপি হয়, এই এডিপির মিনিমাম 20% পলিটিক্যাল কস্ট থাকে। যদি কোনো ঠিকাদার বিডিং করে এবং পলিটিক্যাল পার্টিকে এখান থেকে পার্টিসিপেশন ফি না দেয়, তাহলে সে কি পাবে না, প্রজেক্ট পাবে না। তো দেখেন, আপনার যদি 2,20,000 কোটি টাকার একটা এডিপি থাকে, ওইখানে 20% যদি পলিটিক্যাল ইকোনমি থাকে, তাহলে কিন্তু 40 কোটি টাকা আপনি অটোমেটিক সেভ করতে পারেন, যদি শুধু ওই Exactly. ইচ্ছাটা আপনি করেন। আমরা দেখেছি এরকম প্রায় 50,000 কোটি টাকার মতো সেভিংস করা যায়। এখন প্রবলেমটা কি হয়েছে দেখেন, আওয়ামী লীগের ইকোনমি তো আমাদেরকে টানতে হবে, ব্যাংকিং সেক্টর টানতে হবে, পাওয়ার সেক্টরকে টানতে হবে। আমি যদি বিদ্যুৎ না দিতে পারি, মানুষ আমাকে গালি দিবে। সো গভর্নমেন্ট গালি খাচ্ছে অলরেডি। সো এটা কিভাবে হ্যান্ডেল করবেন? তো গ্লোবাল মার্কেটে গভর্নমেন্ট দেখলো যে প্রাইস অনেক বেড়ে গেছে, তেলের দাম $60 থেকে $120 পর্যন্ত গিয়েছিল, এলএনজির দাম $12 থেকে $28 গেল। তো এইগুলো তো সব আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন, তা আপনিও কি করলেন, প্রাইস বাড়ালেন, কিন্তু একটু দেরি করছেন। এই জন্য আপনার মিসম্যানেজমেন্ট হয়েছে, যেটা গ্লোবালি আপনি হেড ট্রেড হয়েছেন। ডাইনামিক প্রাইসিং সারা বিশ্বে হয়, বাংলাদেশে হয় না। আবার কি হলো, সারা ওয়ার্ল্ডে দাম কমে গেল, এখন আপনি দাম কমাচ্ছেন না। সো এটার কারণে ইনফ্লেশনটা কিন্তু বেশি হবে। সো ইনফ্লেশন আমাদের দেশে দুইটা কারণে হয়, একটা ডিমান্ড সাইড আর একটা সাপ্লাই সাইড। তো আমরা ইকোনমিকে স্টাডি করে দেখলাম এটা অ্যাকচুয়ালি সাপ্লাই সাইড ইনফ্লেশন। যেহেতু আমরা ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, ওই ইম্পোর্টের প্রাইস বেড়ে গেলে অটোমেটিক্যালি আমাদের এখানে ইনফ্লেশন বাড়ে। তো ওইটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি আমাদের খুব কম। তাহলে আমরা যদি এখন কন্ট্রাকশনারি পলিসিতে যাই, তাহলে এই দেশে এমপ্লয়মেন্ট হচ্ছে না, এই দেশে গ্রোথ হচ্ছে না, তাহলে তোমার পুরো ইকোনমি স্লো ডাউন হয়ে যাবে। তাহলে এনসিপি চিন্তা করলো 7,90,000 কোটি টাকার বাজেটকে তো আমি 50,000 কোটি টাকা কমাতে পারি এফিসিয়েন্সি দিয়ে। তাহলে আমার বাজেট সাইজ হওয়া উচিত কত, 7,40,000 কোটি টাকা। তখন আমরা বললাম না, ইকোনমিকে কিছু পুশ দিতে হবে, ইকোনমিকে বড় করতে হবে, ইকোনমিতে গ্রোথ আনতে হবে, এমপ্লয়মেন্ট আনতে হবে। কারণ প্রোডাক্টিভিটি না বাড়ালে এই জাতি অন্ধকারে চলে যাবে। আপনার এত আনএমপ্লয়মেন্ট, এইটাকে সলভ করবেন কিভাবে? তখন আমরা বললাম যে 8,52,000 কোটি টাকার একটা বাজেট আমরা দিব। তাহলে কি করলাম, আমরা 1,10,000 কোটি টাকা বাজেট সাইজ থেকে বাড়ালাম। কারণ কি, ইকোনমিতে এক্সপেনশন লাগবে, ইকোনমিতে আপনার কিছু ডেভেলপমেন্ট লাগবে। এটাকে কেইনেশিয়ান মডেল বলা হয়, যে ইকোনমি যখন স্লো ডাউন হয় তখন গভর্নমেন্টের খরচ বেশি করতে হয়। তো আমরা করলাম, কিন্তু আমরা এফিসিয়েন্সিও অ্যারেঞ্জ করলাম, প্লাস 1,10,000 কোটি টাকা বেঞ্চমার্কিং থেকে এফিসিয়েন্সি এনে বাড়ালাম। তাহলে 8,52,000 কোটি টাকা আমার বাজেট সাইজ হলো, যেখানে আমি গভর্নমেন্টের এমপ্লয়ীদের স্যালারি বাড়ালাম, যেখানে ইন্টারেস্ট এক্সপেন্স কমিয়ে নিয়ে আসলাম, যেখানে ব্যাংক ফাইন্যান্সিং কমিয়ে নিয়ে আসলাম, যেখানে গত বছর বাজেট ডেফিসিট ছিল 2,25,000 কোটি টাকা, এখান থেকে আমরা 2,12,000 কোটি টাকা নিয়ে আসলাম। আর গভর্নমেন্ট বলছে 2,43,000 কোটি টাকা হবে, যদিও এটা 4 লাখ প্লাস হবে। সো এইরকম একটা সিচুয়েশন, কিন্তু আপনি যখন বাজেট রিয়েলি করতে যাবেন, আপনি প্রবলেমটা পড়বেন। এই প্রবলেমটা সলভ করতে হবে, ইনফ্লেশনটা কমাতে হবে, কিছু সেক্টরে সাবসিডি দিতে হবে। এখন ধরেন ইউরিয়া সারের দাম যে পরিমাণ বেড়েছে, ওই দাম দিয়ে যদি কৃষক প্রোডাকশন করে, তাহলে ধানের দাম হবে 1,800 টাকা মন, সে তো বিক্রি করে 700 টাকা মন। তাহলে তো সে ধ্বংস হয়ে যাবে। তাহলে তাকে কি দিতে হবে, আপনাকে কিছু সাবসিডি দিতে হবে। আমরা এনসিপি বলেছি যুদ্ধকালীন সময়ের জন্য আমরা 20,000 কোটি টাকার এডিশনাল ফান্ড রাখতে চাই, শুধুমাত্র কৃষক এবং পাওয়ার সেক্টরে সাবসিডি দেওয়ার জন্য, যাতে করে ইনফ্লেশনটা না বাড়ে। আবার যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, যেটা এখন এই সিচুয়েশনে আছি আমরা, তাহলে এই ফান্ডটা অটোমেটিক উইথড্র করা হবে। তাহলে বাজেট সাইজ কত হবে, 8,32,000 কোটি টাকা। তাহলে একটা ডাইনামিক কি হলো, বাজেট হলো সরকার থেকে, আমরা বুঝে দেখি। ওকে, সো যদি আমি বিএনপি এবং এনসিপি এই দুইটা বাজেটকে পাশাপাশি রেখে দুইটা বাজেটকে একটু সামারাইজ করতে বলি, যে বিএনপির বাজেটটাকে আপনি কিভাবে সামারাইজ করবেন আর এনসিপির বাজেটটাকে আপনি কিভাবে সামারাইজ করবেন? মানে বাজেট জিনিসটা হলো একটা গভর্নমেন্টের পরিকল্পনা, সে কি করতে চায়। বিএনপির কিছু পরিকল্পনা আছে, এনসিপির কিছু পরিকল্পনা আছে রাষ্ট্র নিয়ে। সো সবাই সবার পরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু আমরা সবাই খরচ করতে চাই, কিন্তু আমাদের ক্যাপাসিটিটা দেখতে হবে, এবং দেশকে দীর্ঘমেয়াদী কোনো প্রবলেমে আমরা ফেলতে পারবো না। কারণ আপনি যত বেশি লোন নেবেন, আপনার পরবর্তী জেনারেশনের উপর আপনি তত বেশি চাপিয়ে দিচ্ছেন। যেখানে উন্নত বিশ্বে পরবর্তী জেনারেশনের জন্য ফান্ড ক্রিয়েট করা হয়, যেটাকে সভারেন ওয়েলথ ফান্ড বলে, আর আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কি করছি, ডেট দিয়ে যাচ্ছি, লোন দিয়ে যাচ্ছি, যেটা কোনোভাবেই উচিত না। সো এনসিপি এই একটা সবগুলো বাস্তবতা মাথায় নিয়ে একটা ব্যালেন্স বাজেট করার চেষ্টা করেছে। যেহেতু আমি এনসিপির বাজেট করেছি, সেহেতু এনসিপির বাজেটের পক্ষেই আমি বলবো। কিন্তু এখানে যদি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হয়,
আমি খুবই খুশি হব। আমি আরো খুশি হতাম যদি সিপিডি, টিআইবি বা যারা বাজেট অ্যানালাইসিস করে, পিআরআই বা আরো যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, তারা যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করতো যে কার বাজেটটা ভালো হয়েছে, উইল বি গ্রেটফুল। কারণ দেখেন, এনসিপি একটা যুবকদের পার্টি, ইয়ুথ ড্রিভেন পার্টি, যেখানে মিডিয়ান এজ হলো 32 বছর। এইরকম একটা ইয়ুথ লেড পার্টি বাংলাদেশের হিস্ট্রিতে এত কম্প্রিহেন্সিভ একটা বাজেট নিয়ে আসলো, কিন্তু কোনো বুদ্ধিজীবীদের কোনো কথা নেই। এটা ভেরি আনফরচুনেট, এটা আমাদের লেগেছে। সো বাট আমরা চাই সবাই পড়ুক, ক্রিটিসাইজ করুক, ক্রিটিসিজম থাকবে। বাজেট করেছেন, এখানে ক্রিটিসিজম থাকবে না এটা মানা যাবে না, অবশ্যই ক্রিটিসিজম থাকবে। বাট আমরা মনে করি বাংলাদেশের অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো আছে এটাকে এনসিপি রাইটলি আইডেন্টিফাই করেছে, সেটা পাওয়ার সেক্টর হোক, সেটা ব্যাংকিং সেক্টর হোক, সেটা এমপ্লয়মেন্ট হোক, আইডেন্টিফাই করে সলিউশন দিয়েছে এবং একটা সাস্টেনেবল বাংলাদেশের সলিউশন এনসিপি তার বাজেটে দিয়েছে। বিএনপির বাজেটে এই জিনিসটা গ্যাপ আছে। আমি তো পুরো ডিসকাশনে এটা বললাম। সো আপনাদের জায়গা থেকে আপনারা বিএনপির কাছে আপনাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনাটা শেয়ার করেছেন কিনা? দেখেন, For the sake of মানে country. আমরা এনসিপি ছোটদের তো অনেকেই বলে, অনেকে চিলড্রেন পার্টি বলে আমাদের, তো আমি এটাতে রাগ করি না। আপনি দেখে থাকবেন সবার আগে ম্যানিফেস্টো দিয়েছে কি আপনি বলতে পারবেন? ইলেকশন ম্যানিফেস্টো এনসিপি, Maybe. এনসিপি সবার পরে দিয়েছে বিএনপি। বাট যারাই পড়েছে এনসিপি ম্যানিফেস্টো তারা বলেছে ইট ওয়াজ বেস্ট ওয়ান। অ্যাকচুয়াল বাংলাদেশের যে প্রবলেম এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, সলভ করার সলিউশন দেওয়া হয়েছে। সবার প্রথম বাজেট করছে কে? Maybe NCP. এনসিপি। আমরাই বাজেট দিয়েছি। তাহলে কি আমরা কারোর কাছে কপি করি নাই? ইটস এ ফ্রেশ আইডিয়া। হ্যাঁ, so আমরা কিন্তু এই জিনিসগুলো করেছি। আমরা ওই অ্যাকনোলেজমেন্ট হয়তো পাই নাই, বাট এই কাজটা আমরা করেছি। এমন এই এনসিপির ছায়া বাজেট আসলে কিছুই না, এটা তো কোনো ভ্যালু নাই, এটা তো ইকোনমি চলবে না, এটা তো রাষ্ট্র চলবে না, কারণ রাষ্ট্রের ক্ষমতায় আমরা নেই। তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা পার্টি যখন প্রথমে একটা বাজেট দিচ্ছে, এখানে গভর্নমেন্টের প্রতি অনেকগুলো ডিরেকশন আছে, গভর্নমেন্টের প্রতি অনেকগুলো আইডিয়াস দেওয়া হয়েছে। আমরা বারবার বলছি, আমরা আমরা কিন্তু দেশপ্রেমের ক্ষেত্রে সবাই এক। কারণ এই দেশটাকে সবার ভালোবাসতে হবে, সেই দেশটাকে গড়তে হবে, এই ক্ষেত্রে আমরা সবাই এক। আমরা সবাই চাই দেশটাকে উন্নত করতে। সো এনসিপির যে পলিসিগুলো, এগুলো ছিল সরকারের প্রতি সাজেশন। কারণ আমরা মানুষকে দেখায় তো লাভ নাই যে আমি ভালো বাজেট দিয়েছি। কারণ আমি যদি বলি যে আমি শিক্ষায় 5% দিয়ে দিলাম, ইয়েতে 5% দিয়ে দিলাম, মানে গাল গল্প করলাম, এরকম বাজেট দিলে হবে না। আবার জামাতের মতো যদি বলি কর্পোরেট ট্যাক্স 37.5% থেকে কমানো হবে, যেটা অ্যাকচুয়ালি 27%, তাহলেও তো হবে না। আমরা একটা ব্যালেন্সিং আউট করার ট্রাই করেছি, যাতে গরিব না মরে, যাতে মধ্যবিত্ত টিকে, যাতে ধনীরাও এই দেশে ইনভেস্ট করে। আপনি দেখবেন ধনীদের উপর 35% ট্যাক্স করা হবে। পৃথিবীর কোনো দেশে তো 35% ট্যাক্স নাই, তাহলে তো সেই টাকা নিয়ে চলে যাবে বাইরে। তাহলে ওইটাকেও আপনাকে কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। আপনি বলেছেন কর্পোরেটের ট্যাক্সের সামনের 5 বছর সেম থাকবে। আপনার কর্পোরেটের ট্যাক্সের পৃথিবীতে এখন সবচেয়ে বেশি, তাহলে কেন আপনার এখানে মানুষ ইনভেস্ট করতে আসবে? যেখানে এনসিবি বলেছে ফেস বাই ফেস কর্পোরেট ট্যাক্স কমানো হবে। কর্পোরেট ট্যাক্স কমানো হলে মানুষ বেশি ট্যাক্স দিবে। বাংলাদেশের মানুষ আর্নিং দেখায় না, কারণ কি ট্যাক্স বেশি দেখাইলে বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে ওকে আপনি প্রথম দিনই কি অসৎ বানায় দিলেন। এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করা নেই, সলভ করা নেই, বাট এনসিপি এই জিনিসগুলোকে জাতির সামনে নিয়ে এসেছে। এখন আমাদেরও একটা দুর্ভাগ্য যে আমাদের জাতি পরে কম শুনে বেশি, সো এই জন্য আমরা হয়তো বা এই মোমেন্টামটা পাইনি। অলরাইট, সো জামাতের একজন এমপি পদপ্রার্থী না, সংসদ সদস্য, তিনি সংসদের বাজেট বক্তব্যের মধ্যে বলেছেন যে এই বাজেট তো তারাই করেছে যারা আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, অর্থাৎ এনবিআর এ যারা এখনো রয়েছে। সো এখানে কি আসলে কোনো মানে আমরা যেটাকে ডিপ স্টেটের গেম বলি, যে এই বাজেটটাকে এমন ভাবে করা যেন বাংলাদেশের অ্যাকচুয়াল প্রবলেমগুলো সলভ না হয়, সো এখানে কি ডিপ স্টেটের গেমটা আছে কিনা? মানে এইটা কোয়েশ্চেনটা ইন্টারেস্টিং, বাট অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড, মানে বাজেটটা কিন্তু মেইনলি করে এনবিআর থেকে, সো এটা তো ডিপেন্ড করে যে, বাট এনবিআর তো আলটিমেটলি রিপোর্ট করে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে, প্রাইম মিনিস্টারের কাছে। তো প্রাইম মিনিস্টার কিন্তু ওনার ভিউটা দিতে পারে, মিনিস্টারও দিতে পারেন, ফাইন্যান্স মিনিস্টার। বাট মেজরিটি কাজগুলো ব্যাক এন্ডের যত কাজ, এগুলো তো মিনিস্ট্রি থেকেই হয়, এনভিআর থেকে হয়।
বা গভর্নমেন্টের আরো অনেকগুলা ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডার ইনস্টিটিউশন আছে, ইআরডি আছে, আইআরডি আছে, ওরাও থাকে। তো দুঃখজনক হলো যে ডেফিনেটলি আমরা চেয়েছিলাম এনবিআর এর সংস্কার, এনবিআর কে দুইটা ডিপার্টমেন্ট করা হোক, যেটা আইএমএফ বলেছে, আমরা বলেছি, জুলাই সনদেও ছিল, কিন্তু আনফরচুনেটলি এগুলো সলভ হচ্ছে না। তো বিএনপি এখন আবার অ্যাকনোলেজ করছে, কারণ আইএমএফ মনে হয় একটু প্রেশার দিয়েছে যে দুইটা ডিপার্টমেন্ট করা উচিত। তো আমরা চাই দুইটা ডিপার্টমেন্ট করা উচিত। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না করে আপনি বাংলাদেশকে সিঙ্গাপুর বা চাইনিজ যে লেভেল আছে, এই লেভেল আপনি আরো 50 বছর নিতে পারবেন না। সো ইনস্টিটিউশনাল রিফর্মগুলো জরুরি। কেন জরুরি আমরা আবার বলছি, বাংলাদেশের যে তিনটা প্রবলেম আছে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে একার পক্ষে সমাধান করা সম্ভব না। সো এখানে একটা জাতীয় ঐক্য লাগবে, এবং এই ঐক্যর সাথে কি করতে হবে, আপনাকে এটা মোকাবেলা করতে হবে। আপনি দেখেন, আপনার বহিঃশত্রু আছে, আপনার ইন্টারনাল শত্রু আছে, এবং আপনার রিফর্মগুলো হয় না। এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয় নাই, ইন্টারিম গভর্নমেন্ট অনেক জায়গায় ফেল করেছে, এবং এখন তো এটার ইচ্ছাও দেখছি না আমরা। সো এই দুইটা যদি আপনি ঠিক না করতে পারেন, এই দেশ সাস্টেনেবল হবে না, এবং আমরা আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা স্টেবল কান্ট্রি দেখতে পারবো না। এটা একটা ফেল রাষ্ট্র হবে অনেস্টলি। ওকে, সো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ এই কোয়েশ্চেনটা সরাসরি বাজেট কেন্দ্রিক না, কিন্তু বাজেটের সাথে সংশ্লিষ্ট। সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নানান পর্যায়ে আমরা একটা সমালোচনা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যারা বিরোধী দলীয় সংসদ সদস্য রয়েছেন, তারা বাজেট বক্তৃতায় বাজেটের মৌলিক সংকটগুলো কিংবা মৌলিক ক্রিটিসিজমগুলো করতে পারছেন না। সো আপনার অ্যানালাইসিসটা কি? আমার মনে হয় মানুষজন প্রপারলি শুনে নাই, এই জন্য ওরা এটা বলছে। আপনি নাহিদ ইসলামের গতকালকের 28 মিনিটের একটা ভিডিও দেখেছেন হয়তো, বাজেট স্পিচ, যেখানে নাহিদ ইসলাম যে তিনটা প্রবলেম আমি বলেছি, তিনটা প্রবলেম রাইটলি আইডেন্টিফাই করে কথা বলেছেন, কিভাবে এটার সলিউশন হতে পারতো এটা উনি বলেছেন, এবং যেটা হয় না এটা উনি বলেছেন। আপনি যদি হাসনাত আবদুল্লাহর বাজেট বক্তৃতা শুনেন, উনি বলেছেন যে বাংলাদেশে এত ট্যাক্স দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, 56.5% ট্যাক্স দিতে হয়। সো এটা আলটিমেটলি গভর্নমেন্ট কমিয়েছে, এটার জন্য গভর্নমেন্টকে থ্যাঙ্কস, অনেকটাই কমিয়েছেন ওনারা এই বাজেটে। তারপর আমরা আতিক মুজাহিদ ভাইকে দেখলাম যে সুকুক মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছেন, উনি বাজেটে ক্রিটিসিজম করেছেন, উনি বলেছেন 4 লাখ কোটি টাকা প্লাস এই বাজেটে ডেফিসিট থাকবে, যেটা ফাইন্যান্সিং করতে হবে লোন বেস বা আপনার ডেট বেস ফাইন্যান্সিং করতে হবে। এরপর আমরা দেখলাম আতিক মুজাহিদ যেই বক্তৃতাটা ঠিক বাজেট যেদিন পেশ করা হলো এর পরের দিন দিলেন, আমরা দেখলাম বাংলাদেশের অন্যতম রিসার্চ ইনস্টিটিউট যেটা র্যাপিড নামে পরিচিত, ওরা সেম মুক্তিটাই পরবর্তীতে করেছে যে এই বাজেটে 4 লাখ কোটি টাকার ডেফিসিট হতে পারে। এবং আমাদের যারা এমপি ছিলেন, নুসরাত তাবাসসুম, আব্দুল্লাহ আলামিন থেকে ধরে হান্নান মাসুদ, সবাই কিন্তু বাজেট নিয়ে খুব ভালো স্পিচ দিয়েছেন। এখন যদি আপনারা বলেন যে ওনারা কিছুই বলেন নাই, তাহলে এটা ভেরি আনফরচুনেট। ওকে, সো সর্বশেষ কোয়েশ্চেন আমার, আমাদের দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমরা, মেবি এখন আরেকটা প্রবলেম হতে পারে, আমি একটু Right. শেষ করে নেই। এখনকার বিরোধী দল কিন্তু আওয়ামী লীগের মতো না, বা বিএনপি যখন বিরোধী দল ছিল, আওয়ামী লীগ যেরকম ছিল ওই রকম বিরোধী দল না। ইটস মোর অফ কনস্ট্রাকটিভ, যেটাই হওয়া উচিত একটা আইডিয়াল ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে তো গালিগালাজ হচ্ছে না, এই জন্য মানুষ মনে করতেছে যে এই বাজেটে বিএনপির এগেনস্টে কেউ বা সরকারের এগেনস্টে কেউ বলছে না, কারণ সবাই তো পোলাইট পলিটিশিয়ান। আমরা তো নিউ সেটেলমেন্টের দিকে যেতে চাই। আপনারা আগের সংসদগুলোতে গালিগালাজ শুনেছেন, বাবার নামে গালি, মায়ের নামে গালি, এরকম শুনেছেন, কিন্তু এই বাজেট এই এখন তো শুনতে পাচ্ছেন না। সো ওনাদের কাছে মনে হচ্ছে কি যে মনে হয় এখানে কি বিরোধী দল কিছু বলছে না, কিন্তু বিরোধী দল তার কথাগুলো বলছে, অ্যাটলিস্ট এনসিপি বলছে, এটা আমি আপনাকে কনফার্ম করতে পারি। আমি পুরো বাজেট সেশন শুনি না, সো জামাতেরকে কি বলছে এটা আমি জানি না, বাট আমি এনসিপি লিডারদের কথা শুনেছি। আমার কাছে মনে হয়েছে একজন ইকোনমিস্ট যেভাবে কথা বলে, এনসিপির প্রত্যেকজন নেতা ওইভাবেই কথা বলেছে, কিন্তু ওনারা কোনো গালিগালাজ করে নাই, যে জন্য মনে হয়েছে যে মনে হয় যে একটু ভাইরাল কম হয়েছে সেজন্য। এক্স্যাক্টলি। ওকে, সো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই কোয়েশ্চেনটা আমার একটু পলিটিক্যাল, যদিও বাজেট সংশ্লিষ্ট। সো এনসিপির ছায়া বাজেটের অনেকগুলো দিক আমরা দেখলাম যেগুলো আসলে বাংলাদেশের সাস্টেনেবিলিটির জন্য দরকার, ইকোনমি সাস্টেনেবিলিটির জন্য দরকার, কিন্তু আনফর্চুনেটলি এনসিপির ছায়া বাজেট নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। মিডিয়া বলেন, তারপর থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো থেকে বলেন, মানে কার্যকর যে অ্যানালাইসিসটা হওয়া দরকার ছিল সেটা হয় নাই। এটার পেছনে কারণ কি মনে করেন? এটার পেছনে দুইটা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে আমরাই হয়তো বা স্মার্ট না, আমরা পিচ করতে পারি নাই মানুষের কাছে, Okay. যেটা আমি অ্যাকনলেজ করি। আর 2 নম্বর কারণটা হচ্ছে আমরা যদি মানে দেখি এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই
আমাদের যে ইস্টাবলিশমেন্ট গুলো আছে তারা কোনোভাবে চাচ্ছিল না যে এনসিপি বড় হোক। আপনি দেখবেন যে আমাদের নেতৃত্বের নামে কন্টিনিউয়াসলি বলা হতো যে তারা এত টাকা খেয়ে ফেলছে, এই করছে ওই করছে। আপনি যদি দেখেন কালের কণ্ঠ, তাহলে হাসনাত আবদুল্লাহর নামে এখনো প্রতিদিন দেখবেন যে প্রতিদিন ক্রিটিসিজম হচ্ছে, নাসিরুদ্দিন পাটোয়ারির নামে হচ্ছে, বা আমাদের যে টপ নেতৃবৃন্দ আছেন তাদের নামে কন্টিনিউয়াস কিন্তু কি হচ্ছে, গসিপ হচ্ছে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে কারা কত টাকা নিয়েছে। আপনি একটা লোকাল বিএনপি নেতা কি পরিমাণ টাকা কামিয়েছে এটা আপনারা জানেন, চাঁদাবাজির কি রেকর্ড হয়েছে এটা জানেন। কিন্তু এনসিপি লিডারদেরকে কি দিতে হয়েছে, এগুলার মানে অপকথা বা আপনার নিতে যেটা হয়েছে। উচিত না এটা নিতে হয়েছে, মানে ইস্টাবলিশমেন্ট গুলো এটাই ইস্টাবলিশ করার ট্রাই করেছে। তো ইস্টাবলিশমেন্টের পার্ট তো অনেকগুলো রিসার্চ ইনস্টিটিউট। তো ওই রিসার্চ ইনস্টিটিউট গুলা এনসিপির মতো একটা ইয়ুথ লেড পার্টি এত সুন্দর একটা ছায়া বাজেট দিল, এটার পজিটিভ কি এটার নেগেটিভ কি ওনারা কোনো কোনো কথা বললেন না। কিন্তু ওনাদেরকে তো এটা বলা উচিত ছিল। তাহলে কি চাচ্ছে, এস্টাবলিশমেন্ট গুলো চাচ্ছে না এনসিপি বড় হোক, এস্টাবলিশমেন্ট গুলো চাচ্ছে না এনসিপির পলিটিক্সটা বাংলাদেশে দাঁড়াক। এটার বিরুদ্ধে আমাদের পলিটিক্স, আমরা নতুন বন্দোবস্ত যেটা বলছি এটা স্লো অ্যান্ড স্টেডি করবো, বাট আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আলটিমেটলি এনসিপির ছায়াতলে আসবে। ওকে, সো হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় আসবে। সো তার এই স্টেটমেন্টকে কেন্দ্র করে আমার দুইটা কোয়েশ্চেন। প্রথমত, এনসিপি কি আসলে 10 বছরের মধ্যে ক্ষমতায় আসার মতো সক্ষমতা আছে কিনা? আর সেকেন্ডলি হচ্ছে, যদি এনসিপি ক্ষমতায় আসে তাহলে এখন যে ইকোনমিক পলিসিগুলো মানুষের সামনে উপস্থাপন করছে ঠিক সেগুলোই থাকবে কিনা, নাকি তারাও জনতুষ্টিবাদী অথবা যেটাকে আমরা পপুলিস্ট রাজনীতি বলি সেদিকে ঝুঁকে পড়বে? এটা খুব টাফ একটা কোয়েশ্চেন, বাট আমাকে অ্যান্সার করতে হবে। আমি মনে করি 10 বছর ইজ টু লং ফর এনসিপি। অনেস্টলি এনসিপি শুড কাম বিফোর 10 ইয়ার্স। আমার মনে হয় যে 5 বছর পরে আসা উচিত। এটার পেছনে আমি কারণ বলি যে কারেন্ট গভর্নমেন্ট যেইভাবে অপারেশনটা করেছে বা যেভাবে শুরু করেছে তাদের অপারেশনটা, আমরা তো জানি মর্নিং শোজ দ্য ডে, এই মর্নিংটা ভালো ছিল না। আপনারা দেখেছেন ব্যাংকিং সেক্টরে আবার একটা লুটপাটের চেষ্টা করা হয়েছে, বা অন্যভাবে অ্যাসালমদেরকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, যেটা কোনোভাবে ভালো প্র্যাকটিস না। আমরা দেখেছি যে আওয়ামী সরকারের মতোই ইকোনমিকে ম্যানিপুলেট করা হয়েছে, যে তেলের দাম বিশ্ববাজারে বেড়েছে, আপনি বাড়ালেন না, সিরিয়াল দিয়ে মানুষ তেল পাইলো না, আপনার এখানে হাজার হাজার কোটি টাকা সিন্ডিকেট গুলো খেয়ে ফেললো। সো আমরা বলছি যে মর্নিং শোজ দ্যাট এভরিডে। সো আপনার যে ইকোনমিক পলিসিগুলো ছিল এগুলো অনেক রিয়েক্টিভ ছিল, এগুলো প্রোয়েক্টিভ না। সো এই ইকোনমিকে আপনি যদি রিয়েক্টিভ ভাবে অপারেট করেন, আমি মনে করি বিএনপি সরকার পারবে না। এটা ইভেন শেখ হাসিনা যদি এখনো থাকতো সেও ফেল করতো, কারণ তার যে সিস্টেম ছিল ওই সিস্টেমে এই ইকোনমিটা অপারেট করছিল না। এই জন্যই কিন্তু এটা হয়েছে। So, আপনি যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করতে পারেন, আপনি কি মনে করেন এই জেনারেশন আপনাকে পছন্দ করবে? আপনাকে 3 মাস সময় দিচ্ছে, 4 মাস সময় দিচ্ছে, 1 বছর সময় দিবে, 2 বছর পরে তাদের রেঞ্জটা আবার আসবে না, এটার তো কোনো গ্যারান্টি নাই। সো দেশের স্বার্থে আমি পার্সোনালি মনে করি এনসিপির পলিটিক্সটা দাঁড়ানো উচিত, এবং এনসিপির পলিটিক্স দাঁড়ালেই এই দেশ আলটিমেটলি স্টেবল হবে। এবং যদি এনসিপি তার এখনকার যে পলিটিক্যাল ভিউটা, যে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইকোনমিক সিস্টেম সে চাচ্ছে, এইটা যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে বাংলাদেশের মুক্তি আসবে। সো আমি বিশ্বাস করি গভর্নমেন্ট যে ধরনের রিয়েক্টিভ ইকোনমিক পলিসি নিচ্ছে, এই পলিসি দিয়ে ওনারা দেশ চালাতে হলেও ব্যর্থ হওয়ার চান্সেসটা অনেক বেশি হাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফয়সাল ভাই। আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদের জন্য সময় রেখেছেন, দা চ্যাপ্টারের আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। সো আমাদের মূল লক্ষ্যটাই ছিল বাংলাদেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, তাদের স্বপ্নের যে ব্লু প্রিন্ট সেটি মানুষের সামনে উপস্থাপন করা। সো তারই একটি প্রয়াস ছিল আজকের এই এপিসোড, এবং এই এপিসোডে আপনি আমাদের মাঝে উপস্থিত থেকে কোঅপারেট করেছেন, সেজন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ এবং চ্যাপ্টারকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং এত একটা সুন্দর একটা স্পেস দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমরা একটু কথা কম বলতে চাই, কাজটা বেশি করতে চাই। লেটস সি আমরা বাংলাদেশ দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দর্শকরা এতক্ষণ সময় ধরে আমাদের এই জটিল এবং বলা যায় যে এক প্রকার যে আলোচনা শুনতে আমরা চাই না সাধারণত, কারণ দিস ইজ টু মাচ একাডেমিক এবং টু মাচ এক্সক্লুসিভ, তারপরেও ফয়সাল ভাই চেষ্টা করেছেন ওনার জায়গা থেকে সর্বোচ্চ সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা ওনার আলোচনা থেকে একটা কালেকটিভ ভিউ পেয়েছেন, এবং বাংলাদেশের বাজেট সংক্রান্ত অনেকগুলো কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়েছে। সো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই লম্বা এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।